সালাম আলাইকুম। কেমন আছো তোমরা? অনেকদিন পরে তোমাদের সাথে আজকে আমি মামুন স্যার আবার ওয়ান শট একটি ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ক্লাস এবং এই ক্লাসের আন্ডারে আরেকটা ক্লাস থাকবে, দেখতে পাচ্ছ লেকচার 1 লেকচার 2 পাবা। এই দুইটা ক্লাসের মধ্যে আমি তোমাদের জন্য পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণটাকে কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। এবং এই ক্লাস করার পর তোমরা যারা আছো পরীক্ষার্থী 2024, তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো কোশ্চেন এ টু জেড বোর্ড এক্সাম কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে তোমাদের হবে না ইনশাআল্লাহ। তো কথা না বাড়াই, বিশাল ব্যাপার 2024, তার মানে পরীক্ষা বেশি দিন নেই, 2 মাসের মতো সামথিং। সো এই সময়ের আগে এরকম একটা ক্লাস আমি প্রয়োজন মনে করছি তোমাদের জন্য। আশা করি তোমাদের জন্য উপকার হবে এবং ক্লাস শেষে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, আর কি প্রয়োজন আছে, কি লাগবে, কোন চ্যাপ্টারটা এর পরে দিলে আরো বেশি ভালো হবে। তো চলো শুরু করি ইনশাআল্লাহ। দেখো, আজকের ক্লাসে এই পুরো অধ্যায়ে যা যা আছে তার মধ্যে আজকের ক্লাসে আমি 7টা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার প্রথম টপিক S ইকুয়ালস টু 1000 ইন্টু ডাব্লিউ বাই এম ইন্টু ভি, এই সূত্রের ম্যাথ। স্যার এটা তো দুধ ভাত। এরে বাপ, এই দুধ ভাত মার্কা অঙ্কই তো বোর্ডে আসে। একটু কোশ্চেনটা খুলে দেখ আছে কিনা। তারপর S ইকুয়ালস টু শর্টকাট, সেম সূত্র, শর্টকাট মেথড 10x বাই m। তারপর দ্রবণ লঘুকরণের সূত্র S1V1 S2V2। স্যার আমি তো এগুলো পারি, আমিও তো চাই তুমি পারবে। তারপরে পিপিএম এর অঙ্ক করব, পিপিবি করব, পিপিটি করব। দ্রবণের প্রকৃতি নির্ণয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। জারণ বিজারণ সমতা নির্ণয়। স্যার এইখানে কি করবেন আপনি? চলো দেখা যাক আমরা কি করি, তুড়ি দিয়ে শেষ করতে পারি কিনা। আরেকটা হচ্ছে টাইট্রেশনের লেখচিত্র। ক্রিস্টাল ক্লিয়ার ভাবে একটা কথা শুনে রাখো, এই দুইটা টপিক, যে দুইটা টপিক আমি তোমাদের 6 এবং 7 নাম্বারে রেখেছি, যে দুটো টপিক আমি তোমাদের 6 এবং 7 নাম্বারে রেখেছি, সেই দুটো টপিকের উপর তুমি কনফার্ম নিশ্চিন্ত হতে পারো যে তোমার বোর্ড এক্সামের কোশ্চেন 2000% তুমি কনফার্ম থাকো কোশ্চেন কমন আসবে এবং এটা ছাড়া বোর্ড এক্সাম হবে না। ওকে, তো চলো ক্যালকুলেটর সাথে নাও। ক্লাসটা যখন রেকর্ড নিয়ে বসবে, ক্লাসটা নিয়ে যখন বসবে ক্যালকুলেটর রাখবে, সিকুয়াল অনুযায়ী এই জিনিসগুলো আমরা পড়বো, ধুমসে মুখস্থ করবে। তারপর টেস্ট পেপার নিয়ে বসবে, একটা কোশ্চেনের সমান প্রবলেম হলে আমাকে নক করবে। আছি ফাহাদ টিউটোরিয়ালের সাথে, তোমাদের সাথে। ওকে, তো চলো প্রথম অঙ্ক, সূত্র এবং অঙ্ক। সূত্র এবং অঙ্ক, আমাদের সূত্র হচ্ছে S ইকুয়ালস টু 1000 ইন্টু ডাব্লিউ এম ইন্টু ভি, এই সূত্র। স্যার সূত্র সম্পর্কে একটু বলবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই বলবো। এখানে S মানে হচ্ছে ঘনমাত্রা, S মানে হচ্ছে ঘনমাত্রা, শক্তিমাত্রা, স্ট্রেংথ, কনসেন্ট্রেশন। ওকে, সো এই কনসেন্ট্রেশনের জায়গায় তোমার মনে আছে তুমি মোলার দ্রবণ পেতে পারো, মোলার দ্রবণ সমান 1 মোলার, মনে পড়ে? তুমি সেমি মোলার দ্রবণ পেতে পারো 0.5 মোলার, তুমি ডেসিমোলার দ্রবণ পেতে পারো 0.1 মোলার, তুমি সেন্টিমোলার পেতে পারো 0.01 মোলার, তুমি মিলিমোলার দ্রবণ পেতে পারো 0.001 মোলার। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর আছে কি দেখো, ডাব্লিউ। ডাব্লিউ মানে গ্রামে ভর, গ্রামে ভর। তুমি এম পেয়েছো, এম, তুমি এম পেয়েছো। এম মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তুমি ভি পাবে, ভি মানে আয়তন। অবশ্যই আয়তনটা যেন মিলিলিটারে হয়, অবশ্যই আয়তনটা যেন মিলিলিটারে হয়। ওকে, সো স্যার আমরা ইনশাআল্লাহ এটা পারবো, খুবই ইজি অঙ্ক। চলো আমরা একটু অঙ্কটা করে ফেলি, কি কি ডাটা দেওয়া আছে দেখি।
দেওয়া আছে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত করে 100 ml দ্রবণ তৈরি করা হলো, ঘনমাত্রা কত? খুবই ইজি অঙ্ক, খুব স্মার্টলি তুমি বসাও। আমরা জানি S ইকুয়ালস টু 1000 ইন্টু W বাই M ইন্টু V। তো সূত্র কথা মোতাবেক W বসবে 5 ইন্টু 10⁻³ গ্রাম। আণবিক ভর তোমরা সবাই জানো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 23 যোগ 16 যোগ 1 মানে 40। V বসবে 100 ml। আর কি লাগবে বাবা? 1000 ইন্টু W M ইন্টু V। তাহলে S ইকুয়ালস টু হোয়াট? খুব সুন্দরভাবে এখানে আমাদের ম্যাথের মহামূল্যবান একজন বসে আছেন, আপনাদের প্রাণপ্রিয়। তো তাকে জিজ্ঞেস করি, আমিই করি, তার সামনে ম্যাথ করার তো আসলে একটু টাফ। 40 V হচ্ছে 100। সো ক্যালকুলেটর প্রেস করলে দেখা যাচ্ছে 1000 ইন্টু 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 40 ইন্টু 100 ব্র্যাকেট ক্লোজ করলে ফাইনালি আসতেছে 1.25 10⁻³ শক্তিমাত্রার একক হচ্ছে মোলার। সো আলটিমেটলি এত সহজ অঙ্ক স্যার পরীক্ষায় আসে বাবা। এগুলো দিয়েই 160টি ক্রিয়েটিভ কোশ্চেন 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত আসছে এবং তোদের 2024-এ আসবে। সো পারি কিনা? ডান, ওকে। সো এই অঙ্ক মন দিয়ে পড়বো। চলো এর পরের কি অঙ্কটা আছে আমরা একটু দেখি। এর পরের অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে আসলে স্পেসিফিক্যালি খুব একটা পার্থক্য নাই। আগের অঙ্কটা এই সূত্র দিয়ে করা যাবে না, বাট এই অঙ্কটা আগের সূত্র দিয়ে করা যায়। এটা হচ্ছে শর্টকাট মেথড। আমরা এমসিকিউ করার সময় এই সূত্রটা অ্যাপ্লাই করব, অথবা বড় অঙ্কের ভেতর এরকম শতকরায় থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এস আছে। এস মানে তো তোমরা একটু আগেই দেখলে শক্তিমাত্রা বা ঘনমাত্রা। আর এখানে তুমি এক্স দেখতে পেয়েছো। এক্স হচ্ছে শতকরায় পরিমাণ, শতকরায় পরিমাণ। তার মানে এখানে আমরা শতকরায় পরিমাণ কি করি? আমরা যদি দেখি 4.9%, তখন আমরা কি করি? 4.9-কে 100 দিয়ে ভাগ দিই। নো, টোটাল অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ। শতকরায় পরিমাণ বলতে অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ, এই টোটাল অ্যামাউন্টটাই তুমি এক্স এ বসাবে। বুঝেছো তোমরা? ওকে, তাহলে চলো একটু আমরা অঙ্কটা করে দেখি। কত ইজি অঙ্ক। এই অঙ্ক পরীক্ষায় এতবার আসছে যে তুমি আজকের পর একটু টেস্ট পেপারটা খুলে দেখো কোশ্চেন আসছে কিনা। তো এখানে হচ্ছে 4.9%, পার্সেন্ট দিব না, এখানে প্রদত্ত ডাটা x ইকুয়ালস টু 4.9। আর তুমি তো জানো আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের 98 করে দিতে হবে না স্যার। তাহলে s ইকুয়ালস টু হোয়াট? তাহলে s ইকুয়ালস টু করে ফেলি। চলো আমরা 10 ইন্টু 4.9 ভাগ সালফিউরিক অ্যাসিড 98। ওকে, সো করো 10 গুণ 4.9 ডিভাইডেড বাই 98। সো স্মার্টলি 0.5 মোলার। স্যার এটা তো আরো অনেক ইজি স্যার। এটা কি আমরা 3-এ করব? না, 3-এ এটা করবে না। 3-এ তুমি এটা করবে না, এটা এমসিকিউতে করবে। আইদার বড় অঙ্কের মাঝে কোনো প্রয়োজন হলে সেখানে তুমি এটা অ্যাপ্লাই করবে। স্যার এই অঙ্কটাই আপনি আগের সূত্র দিয়ে করতে পারবেন? আমি না, তুমিও পারবে। চলো একটু করে দেখি। এখানে 4.9% সালফিউরিক অ্যাসিড, এর অর্থ হলো 4.9% সালফিউরিক অ্যাসিড মানে 4.9%
100 ml দ্রবণে, এই পার্সেন্টেজ দেখে তুমি বুঝবে 100 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ এই যে 4.9 গ্রাম। ওকে, সুতরাং চলো একটু আমরা সবগুলো ডাটা বসিয়ে দিই। 100 ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ মানে গ্রাম 4.9 বাই এম 98 ইন্টু ভি 100। ক্যালকুলেটর প্রেস করো, দেখো একই উত্তর আসবে দুইটা। তার মানে 1000 ইন্টু ডাব্লিউ, 1000 ইন্টু 4.9 ভাগ 98 ইন্টু 100। ক্যালকুলেটর প্রেস করো, 0.5 মোলার। তাহলে স্যার শর্টকাট করলে এটা করবে, আমরা জানি শর্টকাট করলে এটা করবে, আর এটারই ব্রডকাট অ্যান্সার হচ্ছে এটা। কয়টা অঙ্ক শিখলে বলো তো? দুইটা অঙ্ক শিখলে, এবং দুইটা অঙ্ক পরীক্ষায় এতবার আসছে যা আমার বলার কিছু নেই। আমি কিন্তু তোমাদের পরীক্ষার্থীদের জন্য আজকে এই ওয়ান শট 2 ক্লাসে টোটাল চ্যাপ্টারটা আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখবে, তোমরা এইভাবে রিভিশন দিয়ে জাস্ট টেস্ট পেপার ওপেন করবে। যদি একটা কোশ্চেন তোমরা না পারো দেন প্লিজ আমাকে বলবে। ওকে, সো ক্লিয়ার, সেম অ্যান্সার, সেম থিং। চলো নেক্সটে চলে যাই। দ্রবণ লঘুকরণের সূত্র। আমরা এই ম্যাথটা করতে চাই, এই ম্যাথ অনেকবার আসছে, অনেকবার। দ্রবণ লঘুকরণ। দেখো এই যে আমার একটা মনে করো পানির বোতল, এই বোতলে মনে করো আমি 5 চামচ চিনি দিয়ে শরবত বানাইছি। এবার এখানে মনে করো আধা লিটার পানি আছে, আমি এই আধা লিটার পানির ভেতর আরো আধা লিটার পানি দিলে আমি যে 5 চামচ দিয়ে চিনি বানাইছি, তাহলে আগের শরবত যত মিষ্টি ছিল, যখন আরো আধা লিটার পানি দিব এই বোতলে, তাহলে চিনির পরিমাণ কমে যাবে না বাবা? মিষ্টির পরিমাণ কমে যাবে না? একে বলে দ্রবণ লঘুকরণের সূত্র। ক্লিয়ার তোমরা? তো কি লিখেছে চলো। দ্রবণ লঘুকরণের সূত্র বললে সূত্রটা হলো S1V1 S2V2। এখানে S1 মানে আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা শক্তিমাত্রা, V1 মানে আদি আয়তন, S2 মানে শেষ ঘনমাত্রা, এবং V2 মানে শেষ আয়তন। তো চলো দেখি কি কি ডাটা দেওয়া আছে। অঙ্কে দেওয়া আছে এত মিলি এত মোলার সোডিয়াম থায়োসালফেট প্রমাণ দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার মানে 0.5 মোলারে দ্রবণে পরিণত করা যায়। মনে করো আমি বাসা থেকে 100 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেটের শরবত বানিয়ে আনছি। এবার একে কিভাবে 0.5 এ কনভার্ট করা যায়, চলো দেখি কি করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে। ওকে, তো দেখি চলো কি আছে এখানে। আমরা জানি তো, এটা আমরা জানি, তাহলে আমরা এখান থেকে আগে V2 বের করব, S1V1 বাই V2। তাহলে এখানে S1 হচ্ছে আদি ঘনমাত্রা 0.2 মোলার, V1 হচ্ছে 100 ml। ওকে, 100 ml, 100 ml। V2 হলো জানি না, V2 হলো জানি না, তাহলে এটার নিচে তো আসবে S2। S2 হলো 0.5, কারণ সেন্টিমোলার। ও মাই গড, সেন্টিমোলার না তো, সেমি না তো বাবা, সেন্টি 0.01 মোলার, 0.01 মোলার, রাইট? সো 0.01 মোলার হলে কি হবে দেখো তো, স্মার্টলি তুমি করে ফেলো। 0.2 গুণ 100 সেন্টিমোলার 0.01। ক্যালকুলেটর প্রেস করো, কত আসে দেখো।
100 গুণন 0.2 সমান ডিভাইড 0.01, ক্যালকুলেটর প্রেস করো, আসবে 2000 ml। কিন্তু বাবা তোমার তো এই 100 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেটকে সেন্টিমোলার মানে 0.01 মোলারে কনভার্ট করতে তোমার তো 200 কনভার্ট করতে টোটাল লাগবে হচ্ছে 2000 ml। ওকে, কিন্তু তোমার তো অলরেডি 100 ml আছে, তাই লিখতে হবে, লাস্টে লিখতে হবে কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে, সমান 2000 ml থেকে অলরেডি 100 ml তো তোমার আছে, তাহলে তোমার প্রয়োজন হবে পানি 1900 ml। এই যে দ্রবণ লঘুকরণ সূত্র করলে তুমি, এই সূত্রটা সম্পর্কে তোমাকে সুস্পষ্ট একটা ধারণা রাখতে হবে। ক্লিয়ার? স্যার এই অঙ্ক আসে? অনেকবার আসছে বাবা। কিভাবে এত মিলি এত মোলারকে কিভাবে এত সেন্টিমোলার, এই সেন্টিটা যদি তুমি না জানতে 0.01, তাহলে আলটিমেটলি তুমি সিরিয়াসলি প্রবলেম ফেস করতে। ওকে, তারপর কিভাবে পরিণত করা যায়, এই শরবতটাকে 0.2 থেকে 0.01 শরবতের মিষ্টি কমাই দিলে কি পরিমাণ পানি যোগ করতে হবে, না বললেও পানি যোগ করতে হবে। ক্লিয়ার টু ইউ? তো আলটিমেটলি এই অঙ্কটা আমরা ইজি অঙ্ক টুরি দিয়ে করে ফেললাম। তো চলেন নেক্সটে দেখি কি আছে। 3টা অঙ্ক শেষ করলাম আমরা। নেক্সট স্লাইডে আছে পিপিএম এর অঙ্ক। এই অঙ্কটাকে শুধু পিপিএম না বলে আমরা বলবো পিপিএম, পিপিবি এবং পিপিটি এর ম্যাথ। আমরা এটাকে একটু সংশোধন করে বলবো পিপিএম, পিপিবি, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়নের ম্যাথ। এটা এত বেশি ইম্পর্টেন্ট যা কিনা তোমরা যারা পরীক্ষার্থী অলরেডি, তোমরা যারা 90, 95, 98 পাওয়ার জন্য অলরেডি রেডি, তোমরা অবশ্যই জানো যে এই অঙ্ক ছাড়া বোর্ড এক্সাম হয় না। তো পিপিএম এর জন্য আমি তোমাদেরকে একটু প্রথমে নিয়মটা লিখে দিব, কষ্ট করে তোমাদেরকে একটু মুখস্থ করতে বলছি। পিপিএম এর ম্যাথ অফ পিপিএম, ইজিয়েস্ট ওয়ে, পিপিএম, পিপিবি, পিপিটি এই ধরনের ম্যাথ আসলে তুমি এই নিয়মটা ফলো করবে। সেটা কি, মোলার মানেই, মোলার লেখা দেখলেই শক্তি মাত্রা মানেই বুঝবা মোল পার লিটার। এরপর এই মোল পার লিটারকে তুমি যে যৌগটার ঘনমাত্রা দেওয়া থাকবে ওই যৌগটার আণবিক ভর দিয়ে গুণ দিবে, তুমি পাবা গ্রাম পার লিটার। এরপর তুমি 1000 দ্বারা আণবিক ভর দ্বারা গুণ দিবে, গুণ আণবিক ভর দ্বারা গুণ দিবে। আমি এটা এভাবে বলছি, আণবিক ভর দ্বারা গুণ দিবে, ক্রস মানে গুণ দিবে। এরপর তুমি মোল পার লিটার কনভার্ট হবে গ্রাম পার লিটারে। এরপর 1000 দ্বারা গুণ দিবে, তুমি পাবে মিলিগ্রাম পার লিটার। পরবর্তীতে এই মিলিগ্রাম পার লিটার মানেই যখন 1000 দিয়ে গুণ দিবে, গ্রাম পার লিটার যখন মিলিগ্রাম পার লিটারে কনভার্ট হবে, তার মানেই এটা হচ্ছে পিপিএম। যখন গ্রাম পার লিটারটা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট হবে, তার মানেই এটা কি, পিপিএম। এবার এই পিপিএম এর ভ্যালুগুলোকে, যে পিপিএম এর মান তুমি পাবে, এই মানগুলোকে তুমি যদি 10⁻³ দিয়ে এক্সট্রা গুণ দাও, তুমি পাবা পার্টস পার বিলিয়ন, পিপিবি, তুমি পাবা পার্টস পার বিলিয়ন। পিপিএম এর ভ্যালুকে তুমি যদি 10⁶ দিয়ে গুণ দাও, তুমি পাবা পার্টস পার ট্রিলিয়ন। ভ্যালু অফ পিপিএম কে তুমি যদি 10⁶ দিয়ে গুণ দাও, তবে তুমি পাবা পার্টস পার ট্রিলিয়ন। আর যদি তুমি 10⁻⁻4 দিয়ে গুণ দাও, তবে তুমি উত্তরটা পাবে পার্সেন্টেজে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? কি বলেছি বলেন তো? পিপিএম এর অঙ্ক করার আগেই
আমরা আগে এই সূত্রটাকে মুখস্থ করে ফেলবো। এটা ট্রিক্স, এম ট্রিক্সটা তোমাদের জন্য হলো এরকম, স্যার আমি আগে কখনো এই অঙ্ক করিনি, তাহলে কি আমি এটুকু করলেই পারবো? হ্যাঁ পারবে। মোলার মানেই মোল পার লিটার। তুমি দেখবে যেখানে লেখা যে অমুক অ্যাসিডের শক্তি মাত্রা এত মোলার, মানেই তুমি তাকে কি করবে? মোলারের জায়গায় মোল পার লিটার লিখবে। ফর এক্সাম্পল, আমি এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, পানির ঘনমাত্রা, পানির ঘনমাত্রা 1 মোলার হলে ppm এ কত? এরকম আসবে। তুমি খুব সুন্দর করে লিখবা পানি এর ঘনমাত্রা, লিখবা 1 মোলার, পরের লাইনে লিখবা 1 মোল পার লিটার, পরের লাইনে মোলার মানেই মোল পার লিটার, দেন পানির আণবিক ভর দিয়ে গুণ দিবা 18, লিখবা গ্রাম পার লিটার, এরপর 1000 দিয়ে গুণ দিবা, লিখবা মিলিগ্রাম পার লিটার, তার মানে এটা 18,000 ppm। সেই ppm এর মানকে তুমি যদি 10⁻³ দিয়ে গুণ দাও তবে পার্টস পার বিলিয়ন, যদি 10⁻6 দিয়ে গুণ দাও, ppm এর মানটা কি? যদি এই লাইনটা আমি আরো ক্লিয়ার করে দেই তোমাদের, দাঁড়াও এই লাইনটা ক্লিয়ার করে দেই। এই ppm এর মানটা কি? এইটাই যেটা ppm, এই ppm মানেই হচ্ছে ppm। এই ppm এর মানকে যদি তুমি 10⁻³ দিয়ে গুণ দাও তবে তুমি পাবা পার্টস পার বিলিয়ন। যদি ppm এর মানকে 10⁻6 দিয়ে গুণ দাও তুমি পাবা পার্টস পার ট্রিলিয়ন, আর যদি 10⁻⁻4 দিয়ে গুণ দাও তুমি উত্তরটা পাবে পার্সেন্টেজে। সো ppm পর্যন্ত আমি তো ক্লিয়ার করেই দিলাম। তার মানে আমি এই অঙ্কটা করাচ্ছি তোমাদেরকে, বাট এটার বেসিকটা আমি তোমাদেরকে দিয়ে নিলাম। ওকে, এম ট্রিক্স দিলাম, বেসিক দিলাম, এবার আমি এটাকে ব্লক করে দিয়ে আমি আমার পরীক্ষার জন্য এখন আসো আমরা কি করব দেখি। কি বলেছে দেখো তো, এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের নাম পি, 100 ml 0.5 মোলার পটাশিয়াম পার কার্বনেট দেওয়া, K2CO3 দেওয়া, দ্রবণ দেওয়া। এই দ্রবণের তোমাকে আমি কি বের করতে বলেছি? এই দ্রবণের ppm বের করতে বলেছি। তো চলো আমরা লিখি, পটাশিয়াম কার্বনেট এর ঘনমাত্রা সমান 0.5 মোলার। তো নিয়ম মোতাবেক মোলার মানেই মোল পার লিটার, তার মানে পরের লাইনে লিখবা 0.5 মোল পার লিটার, পরের লাইনে লিখবা পটাশিয়াম পার কার্বনেটের আণবিক ভর দিয়ে গুণ দাও, তার মানে পটাশিয়াম হচ্ছে 39 গুণ 2 যোগ কার্বন 12 যোগ 16 গুণ 3 সমান 138। তার মানে পটাশিয়াম পার কার্বনেটের আণবিক ভর 138 দিয়ে গুণ দিবা, দিলেই ইট টার্নস টু বি গ্রাম পার লিটার। আণবিক ভর দিয়ে গুণ দিলেই মোল পার লিটার গ্রাম পার লিটারে কনভার্ট হবে। গ্রাম পার লিটারে কনভার্ট হইলেই তুমি তাকে 1000 দিয়ে গুণ দাও, গুণ দিলেই তুমি পাবা মিলিগ্রাম পার লিটার, আর মিলিগ্রাম পার লিটার পাওয়া মানেই হচ্ছে তোমার ppm, পাওয়া মানেই হচ্ছে তোমার ppm। তার মানে 6000 69,000 এত ppm। এই হচ্ছে তোমার ppm এর ম্যাথ। এখন এইটাকে যদি বলতাম ppba করো তাহলে এটাকে 10⁻³ দিয়ে গুণ দিতাম, যদি বলতাম এই ডাটাকে ppT তে কনভার্ট করো পার্টস পার ট্রিলিয়নে
তাহলে 6 দিয়ে গুণ দিতাম। যদি বলতাম যে এত মোলারকে পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে 10⁻⁻⁴ দিয়ে প্রমাণ মাল্টিপ্লাই করতাম, গুণ দিতাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু থেকে আমরা এস এর অঙ্ক করলাম, এস ইকুয়ালস টু 10x/m করলাম, দ্রবণ লঘুকরণ করলাম, পিপিএম করলাম। কয়টা অঙ্ক হলো বলো তো? 4টা। আর 2টা অঙ্ক করলেই অধ্যায় শেষ হয়ে যাবে। দেন জারণ বিজারণ শিখবো, টাইট্রেশন গ্রাফ শিখবো, লেখচিত্রের গ্রাফ শিখবো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য, বা আরো এরকম 4টা সেক্টর আছে। এইটুকু পড়া করলেই আমাদের জন্য এই অধ্যায়টা দুধ ভাত হয়ে যাবে। ওকে? এবং তুমি টেস্ট পেপার খুলবে, তুমি দেখবে এরপর যদি একটা অঙ্ক বাইরে থেকে আসে টেস্ট পেপার কোনো বোর্ডে, দেন প্লিজ আমাকে জিজ্ঞেস করবে, বারবার অনুরোধ করছি। সো এক তুড়িতেই অধ্যায় শেষ, টেনশনের কিছু নাই। চলো, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ম্যাথ। এই চ্যাপ্টারের 2টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জারণ বিজারণের, আর একটা হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়ের। জারণ বিজারণের মধ্যে আবার 3টা ম্যাথ আছে, 3টা-4টা আছে। লোহার ভর, ভেজালের পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ, যেগুলো শুনলে আমাদের মাথা নড়ে, আমাদের মাথা টনটন করে ভয়ে। আজকের পর সেই ভয় থাকবে না। বেশি বেশি ভয়কে জয় করো, ক্লাস করো, মামুন স্যারের সাথে থাকো, ফাহাদ টিউটোরিয়ালের সাথে থাকো। দ্রবণের কি নির্ণয়? প্রকৃতি নির্ণয়। প্রকৃতি নির্ণয় এই কথাটা বললেই তোমাদের জন্য আমি একদম সুস্পষ্টভাবে একটা কথা বলবো। প্রকৃতি নির্ণয় বললেই তোমাদের মাথায় যেন এই সূত্রটা, এমট্রিক্সটা কাজে লাগে। এমট্রিক্সটা কাজে লাগে। কি কাজে লাগবে স্যার? আমি এই অঙ্ক ভয় পাই। সেটা হলো ভি আর এস। ভি মানে কি তোন? আয়তন। এস মানে কি মাত্রা? ঘনমাত্রা। আয়তন এবং ঘনমাত্রাকে গুণ করে 3টা টান দিবা। টান দিয়ে এই গুণফলটা লিখবা VmL, যার ঘনমাত্রা হবে 1 মোলার দ্রবণ। তার মানে এমট্রিক্সটা হলো যখনই দ্রবণে কি নির্ণয় দেখব? প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি নির্ণয় করো, এই কথাটা লেখা থাকবে। তখন তোমার মাথার মধ্যে এই সূত্রটা কাজ করবে। ভি মানে আয়তন এবং এস এর গুণ করলে পাবো VmL, নতুন আয়তনটা পাবো VmL, এবং যার ঘনমাত্রা হবে 1 মোলার। একদম পৃথিবীর কোনো কিছু আসলেও এটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড। ওকে? দ্রবণের কি নির্ণয়? প্রকৃতি নির্ণয়। চলো দেখি আজকে আমাদের ম্যাথটা কি। দ্রবণের কি নির্ণয়? প্রকৃতি নির্ণয়ের ম্যাথ। তো চলো আমরা ম্যাথটা করতে চাই। সো ম্যাথটা কিভাবে করব দেখো। ম্যাথটা করার জন্য আমি এখানে একটু ক্লিয়ার করে দেই তোমাদের। সেটা হলো ট্রিক্স, এস মানে ঘনমাত্রা। এই ক্লাসটা তোমরা অনেকে দেখবে, তোমাদের সামনে এক্সাম, তোমাদের ছোট ভাইদেরকে বলবে, দেখতে বলবে। একটা ক্লাস করে যদি একটা অধ্যায় হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস আমার বাচ্চাদেরকে আমি স্মৃতি প্লাস কেউ ঠেকাবে না। ওকে? সো চলো দেখি কি করা যায়। কি বলেছে? বলেছে পাত্র পি, কিউ এবং আর এর দ্রবণ মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে 3টা পাত্র নিয়ে এসেছি। একটা পাত্রে আমি পটাশিয়াম কার্বনেট নিয়েছি, আরেকটা পাত্রে আমি সালফিউরিক অ্যাসিড নিয়েছি এবং নাইট্রিক অ্যাসিড নিয়েছি। যদিও আমার এখানে একটা পাত্র, একটা ফ্লাক্স বা বোতল, যেখান থেকে আমি একটু পানি খাবো। তো তোমাদের জন্য এরকম 3টা কন্টেইনার আমি নিয়েছি, বোতল আমি নিয়েছি, পাত্র আমি নিয়েছি, যেখানে 3টা ইন্ডিভিজুয়াল দ্রবণ আছে, তাদের আয়তন আছে, তাদের ঘনমাত্রা আছে, তার মানে তাদের ভি আছে, তাদের এস আছে। এবার এই 3টাকে মিলাই ফেলবো, একসাথে মিলাই দিব, দিয়ে বলছি দ্রবণটির প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ দ্রবণটি কি অম্লীয়, দ্রবণটি কি ক্ষারীয়, না দ্রবণটি নিরপেক্ষ, এই কথা বলছি। এবং সুস্পষ্টভাবে এই অঙ্কের জন্য
প্রকৃতি নির্ণয় বললেই আমি এমট্রিক্স মুখস্থ রাখতে বলছি। ভি এবং এস, যে এই পুরো 2 বছরের লাইফে এই অঙ্ক একবারও করনি, আজকের পর তার এই অঙ্কে কোনো প্রবলেম থাকবে না। বিশ্বাস রাখো, মামুন স্যারের সাথে থাকো। দেখো, প্রথমে কাজ হলো এই পাত্র এবং এই পাত্রে দেখো H+ আছে, এখানে দেখো সালফিউরিক অ্যাসিড, তার মানে হাইড্রোজেন আছে। এই দেখো নাইট্রিক অ্যাসিড, মানে হাইড্রোজেন আছে, মানে এগুলো অ্যাসিড। অ্যাসিড মানে তো তুমি জানো, যারা জলীয় দ্রবণে H+ দান করে। আর ক্ষার মানে তো তুমি জানো, যারা জলীয় দ্রবণে OH- দান করে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাসিড তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্ষার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ পটাশিয়াম কার্বনেট একটি লবণ, ক্ষার নাই। ওখান থেকে আমাকে ক্ষার বের করতে হবে। দ্রবণের প্রকৃতি নির্ণয় মানে হলো দ্রবণটি হয় অম্লীয় হবে, না হয় দ্রবণটি ক্ষারীয় হবে, না হয় দ্রবণটি নিরপেক্ষ হবে। এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এখন স্যার এখানে অ্যাসিড তো দেখতে পাচ্ছি, H+ তো দেখতে পাচ্ছি, ক্ষার কই, OH- কই স্যার? OH- নাই, OH- বের করতে হবে। এই ধরনের প্রবলেম যদি তোমরা ফেস করো, তাহলে তোমাদেরকে OH- বের করতে হবে পরোক্ষভাবে। ক্লিয়ার? এখন আসো কিভাবে করব। তুমি ভদ্রভাবে দেখো তো, যেহেতু পটাশিয়াম কার্বনেটের ভেতর OH নাই, তুমি একটা কাজ করো, পটাশিয়াম কার্বনেটকে ধরে নাও, অঙ্ক করার আগেই আমি তোমাকে দেখাচ্ছি ওখান থেকে OH বের করব আমরা। এর সাথে যখন তুমি ডিরেক্টলি কখনো H+ বা OH- বের করতে পারবে না, তখন তুমি ডিরেক্টলি ওই কম্পাউন্ডের সাথে পানির বিক্রিয়া দিবে। কার? পানির। যখনই তুমি পানির বিক্রিয়া দিবে, তখন তুমি ড্যাম শিওর K+ CO3 2- H+ OH-, তাহলে KOH যোগ H2CO3। ওকে, এবং এটা পরবর্তীতে ভেঙে যাবে, এটা পরবর্তীতে ভেঙে গিয়ে এখানে জন্ম নিবে কার্বন ডাই অক্সাইড আর পানি। কেন ভাঙবে? কারণ সে দুর্বল অ্যাসিড। তাহলে ফাইনালি তোমার কাজ হচ্ছে এই বিক্রিয়াটা লিখা, এবং এটাকে ভেঙে এটা লিখবো, যেহেতু পরবর্তীতে আমরা এটা মুছে দিব। হ্যাঁ, মুছে দিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড এবং পানি লিখে দিব। তার মানে আমাদের নেক্সট কাজ হচ্ছে ব্যালেন্স করা। আমার KO2CO3 ছিল, এখানে আমি OH- খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এই যৌগটার সাথে কার বিক্রিয়া দিয়েছি? পানির বিক্রিয়া দিয়েছি। স্যার এখানে যদি এমন কেউ থাকতো তাতেও আমি H+ বা OH- দেখতেছিলাম না, তাহলে তুমি তার সাথে পানির বিক্রিয়া দিবে। বুঝেছো? তাহলে এবার একটু ব্যালেন্স করে দাও। দুইটা পটাশিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, 4টা অক্সিজেন, 2টা 4টা 5টা মিলছে না, হাইড্রোজেন হয়ে গেছে 4টা, তাহলে এখানে 2টা দাও। এবার ব্যালেন্স মিলে গিয়েছে। তাহলে কি আমরা এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি না যে 1 মোল পটাশিয়াম কার্বনেট সমান 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড? তার মানে আমি পটাশিয়াম কার্বনেটের বদলে পটাশিয়াম হাইড্রোক্সাইড বসাতে পারবো, এবং বসালেই আমার OH- চলে আসবে। ওকে, আমি আরেকবার বলছি, প্রথম পাত্রে যেহেতু OH- দেখা যাচ্ছিল না, এই ধরনের কোনো যৌগ থাকলে সুন্দরভাবে তার সাথে পানির বিক্রিয়া দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে সে অ্যাসিড বা ক্ষারে কনভার্ট হবে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজন হলে OH- কে টেনে নিয়ে আসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তার মানে এই নোটটা থাকবে সাইড নোট। এবার আমি আমার অঙ্ক শুরু করতে চাচ্ছি তোমাদের জন্য। অঙ্ক শুরু করছি মাই ডিয়ার স্টুডেন্টস। এতক্ষণ তোমরা রাফ করেছো, এখন থেকে অঙ্ক শুরু। অঙ্কের ডাটা হচ্ছে প্রথম পাত্রে 100 ml 0.5 মোলার পটাশিয়াম কার্বনেট আছে। তার মানে পটাশিয়াম কার্বনেটে OH- দেখা যাচ্ছে না, নেগেটিভ দেখা যাচ্ছে না। OH- যার মাথার উপর মাইনাস থাকে তাদেরকে আমরা
বেস বলতেছি, OH মাইনাসকে আমরা বেস বলতেছি, ক্ষার বলতেছি, যাদের মাথার উপর প্লাস থাকে তাদেরকে আমি অ্যাসিড বলতেছি, H প্লাস যারা জলীয় দ্রবণে দেয়। তুমিও জানো যেহেতু পটাশিয়াম কার্বনেটে বেস ছিল না, তাই আমরা তার সাথে পানির বিক্রিয়া দিয়ে এই বিক্রিয়াটা হবে রাফে, খসড়াতে হবে, রাফে হবে। হ্যাঁ, এইটা দিয়ে আমরা KOH এ কনভার্ট করে নিব কিন্তু। ওকে, শুরু করছি প্রথম পাত্রের কাজ। প্রথম পাত্রে আছে 100 ml 0.5 মোলার পটাশিয়াম কার্বনেট দ্রবণ। 3টা টান দিবে লক্ষ্মী ছেলে মেয়ের মতো। 2টা দিব স্যার, কেটে 0 দিবে স্যার। 3টা টান দিবেন, প্রায় সমতুল্য, ইকুইভ্যালেন্ট, নট ইকুয়াল। এইটার সময় আপনি এই সূত্রটা ইউজ করবেন, VRS এর গুণফল VML, ঘনমাত্রা কত মোলার? 1 মোলার। স্যার জীবনেও প্রকৃতি নির্ণয়ের ম্যাথ করিনি, এটা করলে কি সব অঙ্ক পারবো? জি স্যার পারবেন। একটু 19 একটু 20, মাথা ঠান্ডা করে করেন, টেস্ট পেপার খুলেন, একটা অঙ্কে যদি আটকান কল দেন, মেসেজ করেন, আমি আছি আপনার সাথে। ওকে, তো দেখেন 100 ml গুণ 0.5, তার মানে 50 ml 1 মোলার। এটা তো পটাশিয়াম কার্বনেট, কিন্তু পটাশিয়াম কার্বনেটের জায়গায় আমরা লিখব 2 মোল KOH দ্রবণ। কেন স্যার? কারণ না হলে আমরা এখানে নেগেটিভ বেস OH মাইনাস পাচ্ছি না। পরের লাইনে আমরা লিখব, আমরা 2 মোল রাখতে পারবো না, আমরা 1 মোলে কনভার্ট করব। 1 মোল 2OH মাইনাস দ্রবণ, KOH থেকে OH নিলাম আর এই 2 এর কারণে 2 নিলাম, এই 2 দিয়ে 50 গুণ করব। 100 ml 1 মোলার OH মাইনাস দ্রবণ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাটা একটু নজর দেন প্লিজ। প্রশ্নে K2CO3 ছিল, K2CO3 তে কোনো OH ছিল না। ওকে, তাই OH আমার আর H প্লাস আমার লাগবেই, তার মানে আমার অ্যাসিড বা ক্ষার হইতেই হবে, বানাইতেই হবে। তাই আমি এটার সাথে রাফে আমি পানির বিক্রিয়া দিয়ে KOH করে নিয়েছি। তার মানে আমি 1 মোল K2CO3 এর জায়গায় আমি 2 মোল KOH লিখব। আমি তাই করেছি, VRS এর গুণফল V করেছি, দ্রবণের ঘনমাত্রা 1 মোলার করেছি, প্রথমে K2CO3 দ্রবণ করেছি, পরবর্তীতে 2 মোল KOH দ্রবণ করেছি, দেন 2 মোল থেকে OH 2OH মাইনাস দ্রবণ করেছি। যেহেতু এটা 2 মোল, তাই আমি আয়তনকে দ্বিগুণ করে 1 মোলে কনভার্ট করেছি। তার মানে আমার বেস হচ্ছে 100 ml 1 মোলার OH মাইনাস দ্রবণ। স্যার বুঝেছেন এমট্রিক্স এর সূত্রটা অ্যাপ্লাই করা? এবার চলেন সেকেন্ড কিউ পাত্রে আছে 200 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। চলেন 200 ml 1 মোলার 0.1 মোলার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, 3টা টান। মাই ডিয়ার স্টুডেন্টস, 200 গুণ 0.1 মানে 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনি অ্যাসিড থেকে H প্লাসকে আলাদা করবেন, তাহলে আপনি পাচ্ছেন 20 ml 1 মোলার H প্লাস দ্রবণ। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করেন, এই জায়গাটাতে 2টা হাইড্রোজেন না, তাই 2H প্লাস, দেন এই 2 দিয়ে এই আয়তনটা গুণ দিব। তাহলে আমি লিখব 40 ml 1 মোলার H প্লাস দ্রবণ। বুঝেছেন? মাথা ঠান্ডা করে এই ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলো বুদ্ধিমাত্রা দিয়ে, বুদ্ধি দিয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। 3 নম্বর পাত্রে কি আছে? 80 ml 0.05 মোলার নাইট্রিক অ্যাসিড। 80 ml 0.05 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ, 3টা টান। 80 গুণ 0.05
ক্যালকুলেশন করলে আসবে এটা এবং এটা ভি আর এস গুণ দিলে যা হবে সেটা হবে VmL, স্ট্রেংথ হবে 1 মোলার নাইট্রিক অ্যাসিড HNO3 দ্রবণ। মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করেছেন অঙ্কে প্রশ্নে বেস ছিল না, ক্ষার ছিল না, অ্যাসিড ছিল দুইটা। প্রথমবার পেয়েছি 20 ml, 40 ml, পরের বার পাচ্ছি 4 ml, এবং এখানে কিন্তু দেখেন একটাই H। তাহলে পরের লাইনে আপনি স্মার্টলি লিখতে পারছেন 4 ml 1 মোলার H+ দ্রবণ। তাহলে বলেন তো এখানে অ্যাসিড কয়বার? 2 বার। এই সালফিউরিক অ্যাসিড একবার, নাইট্রিক অ্যাসিড একবার। তাহলে এখানে আমরা পেলাম 40 ml ফাইনালি, আর এখানে পেলাম আমরা 4 ml। তাহলে লক্ষ্মী ছেলে মেয়ের মতো এই 40-এর সাথে 4 ml অ্যাসিডকে এক করে ফেলেন, কারণ টোটাল অ্যাসিড তো 44 ml, যার স্ট্রেংথ কত মোলার? তাহলে লিখবেন দ্রবণে H+ এর পরিমাণ মানে অ্যাসিডের পরিমাণ সমান 40 যোগ 4 ml 1 মোলার H+। বুঝেছো? এবার আসো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে অ্যাসিড হচ্ছে 44 ml, দ্রবণে পাত্রে অ্যাসিড হচ্ছে 44 ml, আর তোমার বেস হচ্ছে অ্যাসিড হচ্ছে 44 ml আর বেস হচ্ছে, ওরে বাবা, 100 ml বেস, OH মাইনাস 100। অ্যাসিড H+ বেস মানে ক্ষার OH মাইনাস, H+ আর OH মাইনাস মিলে পানি হয় না বাবা, তার মানে এরা একজন আরেকজনকে প্রশমিত করে না। তাহলে তুমি মাথা ঠান্ডা করে দেখো, তোমার ক্ষার আছে OH মাইনাস দ্রবণ আছে, তোমার ক্ষার আছে OH মাইনাস দ্রবণ আছে 100 ml, আর তোমার অ্যাসিড আছে মাত্র 44 ml। তাহলে পানিতে একটা H+ আর একটা OH মাইনাস থাকে না? তাহলে তুমি কি বলতে পারো না? ভালো মতো খেয়াল করো তো, 44 ml 1 মোলার H+ দ্রবণ, 44 ml, ভালো মতো খেয়াল করো, 1 মোলার OH মাইনাস দ্রবণকে প্রশমিত করে। বোঝার চেষ্টা করি, একটু মাথায় নজর দিব, মন দিব। পানিতে থাকে একটা H+, একটা OH মাইনাস, এটা লিখতে হওয়ার দরকার নাই। তাহলে একটা H+ একটা OH মাইনাসকে প্রশমিত করে না? তাহলে তোমার 44 ml H+ 1 মোলার 100 ml থেকে 44 ml OH মাইনাসকে প্রশমিত করে না? তাহলে 44 ml 1 মোলার H+ দ্রবণ 44 ml 1 মোলার OH মাইনাস দ্রবণকে কিমিত করে। কলমগুলো হয়ে যাচ্ছে কেন লেখাটা? দ্রবণকে কিমিত করে, প্রশমিত করে না। তাহলে দ্রবণে কে থাকে? দ্রবণে অবশিষ্ট সমান 100 বিয়োগ, এখানে কিন্তু সমান চিহ্ন, 100 বিয়োগ 44 ml 1 মোলার কি থাকে বলো? OH মাইনাস দ্রবণ। ফাইনালি যেহেতু OH মাইনাস দ্রবণ থাকে, সুতরাং দ্রবণটি ক্ষারীয়। কি ক্ষারীয়? স্যার বুঝি নাই। ভেরি গুড, না বুঝা ভালো। দেখো, 3টা পাত্রকে মিশ্রিত করেছো, এরকম 160টা ক্রিয়েটিভের মধ্যে আমি 100টা ক্রিয়েটিভ পেয়েছি, যার চারে এরকম অঙ্ক আসছে 100টা অন্তত বিভিন্ন বোর্ডে। দ্রবণের কি নির্ণয়? প্রকৃতি নির্ণয়। প্রকৃতি নির্ণয় বললেই ট্রিক্স হলো ভি আর এস এর গুণফল হবে VmL, ভি মানে আয়তন, এস মানে ঘনমাত্রা, দুজনকে গুণ করবে, গুণফলটা হবে আয়তন,
আর তার স্ট্রেংথ হবে 1 মোলার। এই সূত্র অ্যাপ্লাই করে তুমি প্রথম পাত্রে তোমাদের জন্য আমি ক্রিটিক্যাল কোশ্চেন হিসাবে এই কোশ্চেনটা এনেছি বোর্ড এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য। ভি এবং এস এর গুণফল, এখানে পটাশিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিডে H+ দেখা যাচ্ছে, নাইট্রিক অ্যাসিডে H+ দেখা যাচ্ছে, বাট এখানে K2CO3 একটা লবণ, এখানে OH- দেখা যাচ্ছে না। এই ধরনের যাচ্ছে না থাকলে এই কাজটা রাফে করবা, রাফে করে পানির সাথে বিক্রিয়া দিয়ে OH- এ কনভার্ট করে নিবা। তার মানে 1 মোল K2CO3 মানে 2 মোল KOH। ওকে, ক্লিয়ার? তার মানে K2CO3 দিয়ে অঙ্ক করা যাবে না, KOH এ কনভার্ট করতে হবে, না হলে আমি বেজ আনতে পারবো না, আমি OH- দেখতে পাই না। তো অঙ্ক শুরু করলাম, প্রথমে 100 ml এত মোলার, প্রথম পাত্র নিয়ে কাজ করলাম, ভি আর এস এর গুণ দিলাম, 100 গুণ 0.5 মানে 50 ml 1 মোলার, 2 KOH, 2 দিয়ে অঙ্ক করা যাবে না, OH এ কনভার্ট করবে, কনভার্ট করে তারপর এই 2 দিয়ে এটাকে 1 এ কনভার্ট করতে হবে, 1 মোলে কনভার্ট করতে হবে, এই জন্য এই 2 দিয়ে এটার আয়তনকে ডাবল আপ করে দিব। 100 ml 1 মোলার OH- দ্রবণ, তার মানে OH- মানে ক্ষারীয় আছে হচ্ছে আমার ঘরে কত, 100 ml, ক্ষার আছে 100 ml। চলো অ্যাসিড কত ml আছে দেখি, 200 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। খুব সুন্দরভাবে স্মার্টলি 200 গুণ 0.1 করলে 20 ml 1 মোলার H2SO4 দ্রবণ হয়। 20 ml 1 মোলার H2SO4 এ 2H+ আছে, এই 2 দিয়ে এটা গুণ দিলে 40 ml হয়, কারণ আমার একটা H+ এ কনভার্ট করতে হবে। আগের বার যেমন আমরা একটা OH- এ করেছি, এবার একটা H+ এ করব। 3 নাম্বার পাত্রে আমার এত মিলি এত মোলার নাইট্রিক অ্যাসিড ছিল, এটাও অ্যাসিড H+, এই যে H+, এই যে H+, এটা 2 ছিল বিধায় 2 দিয়ে গুণ দিয়ে 1 করেছিলাম, এটা H+ একটাই আছে, তো 4 ml 1 মোলার H+, তার মানে 4 ml 1 মোলার H+ দ্রবণ। তাহলে স্টুডেন্ট আমার সবাই খেয়াল করো, এই আমার H+ 2 বার, অ্যাসিড 2 বার ইউজ হয়েছে, তাহলে আমি দুই একই জাতের জিনিসগুলোকে যোগ করে নিলাম, তাহলে 44 ml 1 মোলার H+ আর 100 ml 1 মোলার OH-, পানির এক অণুতে যেহেতু একটা H+ এবং একটা OH- থাকে, তার মানে একটা H+ একটা OH- কে কিমিত করে, প্রশমিত করে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা H+ একটা OH- কে কিমিত করে, প্রশমিত করে। তাহলে তোমার 44 ml 1 মোলার H+, 100 ml 1 মোলার OH- হতে 44 ml 1 মোলার H+, 44 ml 1 মোলার OH- কে কিমিত করবে, প্রশমিত করবে। সো দ্রবণে অবশিষ্ট 100 বিয়োগ 44 ml 1 মোলার OH-, সো দ্রবণটি কি, ক্ষারীয়। কেন বাবা? কারণ আরো কত ml রয়ে গেছে বলো, 100 থেকে 44 ml বাদ দাও, বাদ দিলে কত থাকে বলো, 100 থেকে 44 ml বাদ দাও, তাহলে 56 ml 1 মোলার OH- দ্রবণ রয়ে গেছে, সুতরাং দ্রবণটি কি, ক্ষারীয়। স্যার যদি এই 44 ml যদি অ্যাসিড না হয়ে ক্ষার হতো, তাহলে বাবা আর 100 ml হতো অ্যাসিড, তাহলে 56 ml অ্যাসিড থেকে যেত, তাহলে আমার দ্রবণটি অম্লীয়। তোমরা কি বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তোমাদের এই অঙ্কে প্রবলেম থাকার কথা না। ওকে, নেক্সট টপিক, খুবই মূল্যবান টপিক, যে দুইটা টপিক ছাড়া ইন্টারমিডিয়েট 2023 কেন আমার জন্ম থেকে আজ অবধি কোনো ইন্টারমিডিয়েট বোর্ড এক্সাম হয় না, এতটাই ইম্পর্টেন্ট টপিক, যা আমরা জারণ বিজারণ সমতা নামে আমরা যাদেরকে চিনে থাকি। এই জারণ বিজারণ সমতা একটা ক্লাসে তোমাদেরকে পড়ানোর মতো এই দুঃসাহস করেছি এই কারণেই, তোমাদেরকে ভালোবাসি, ভালো জানি। আর তোমরা এই ক্লাসে আমি যেভাবে চেষ্টা করব সেভাবে যদি চেষ্টা করো, তাহলে আজকে শেখার পর প্রতিদিন প্র্যাকটিস করলে ঘড়ি ধরে যেন 2 মিনিটে করতে পারো সেই ব্যবস্থা করবে।
এতটা ইম্পর্টেন্ট এই জারণ বিজারণ। আর এটা না পারলে এটার যে ম্যাথ আছে, লোহার ভর নির্ণয়, ভেজালের পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ, এই অঙ্ক করতে গেলেও তোমাকে বিপদে পড়তে হবে বাপজানেরা। ক্লিয়ার? সো আমি তোমাদের জন্য জারণ বিজারণ সমতা করার মতো এত একটা কঠিন টপিক আমি একটা ক্লাসে তোমাদেরকে শেখানোর প্রতিজ্ঞা নিয়েছি, এবং তোমরা আমার সাথে যদি থাকো আমি বিশ্বাস করি তোমরা পারবে। সো জারণ বিজারণ চলো আমরা একটু করে দেখি কেমন লাগছে। জারণ বিজারণের জন্য কতগুলো বিক্রিয়া, অ্যাটলিস্ট আমি 4-5টা বিক্রিয়া তোমাদের সামনে লিখব। এরকম 12টা বিক্রিয়া আছে, 12-14টা আছে, আমাদের প্রয়োজনে লাগে সিলেবাস অনুযায়ী। সো আমি 5-6টা লিখছি, তোমরা 5-6টার আদলে বাকিগুলা বই থেকে কালেক্ট করে নিয়ে আমি যেভাবে তোমাদেরকে শেখাতে চাচ্ছি ট্রাই করো, সেভাবে তুমি প্র্যাকটিস করে বুঝতে পারছো কিনা। না পারলে আমাকে জানাবে। তোমরা সবাই জানো পারম্যাঙ্গানেট সমান ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়া। অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়া। পারম্যাঙ্গানেট সমান ম্যাঙ্গানিজ, ডাইক্রোমেট সমান 2Cr3+, 2 মোল ক্রোমিয়াম আয়ন। হাইড্রোজেন পারঅক্সাইড সমান অক্সালিক অ্যাসিড সমান 2H+, দুটি কার্বন ডাই অক্সাইড প্লাস দুটি ইলেকট্রন। ফেরাস সমান ফেরিক প্লাস ইলেকট্রন। পটাশিয়াম আয়োডাইড 2Ki, 2K প্লাস I2 প্লাস দুটি ইলেকট্রন। মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে অর্ধ জারণ অর্ধ বিজারণ বিক্রিয়ার একটা চার্ট। এর মধ্যে তোমাদের বোর্ড এক্সামের আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড, ফেরাস সমান এই 5টা খুব সুন্দরভাবে মুখস্থ করবে। অবশ্যই তোমরা সক্রিয়তা সিরিজ মন দিয়ে পড়বে এবং যৌগমূলক মন দিয়ে পড়বে। যারা এই জিনিস জানে না, যারা এই জিনিস জানে এবং যারা এই 5টা বিক্রিয়া 6টা বিক্রিয়া মুখস্থ করে ফেলবে, তাদের কাছে জারণ বিজারণ সমতা এইটা তুমি যদি করো, আমি কথা দিচ্ছি আজকে জারণ বিজারণ দেখানোর পর তোমার জারণ বিজারণে আর কোনো প্রবলেম থাকবে না। আর তুমি যদি জারণ বিজারণ না পারো, তাহলে তুমি লোহার ভর, ভেজালের পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ, আয়োডোমিতির অঙ্ক তুমি করতে পারবে না। এটা একটা রেকর্ডেড ক্লাস। এই ক্লাসে আমি যা বলছি সবকিছু থাকবে। তোমার কাছে আমার রিকোয়েস্ট, সক্রিয়তা সিরিজটা ক্লিয়ার করবে প্লিজ। তোমার কাছে আমার রিকোয়েস্ট, যৌগমূলক ক্লিয়ার করবে। স্যার, যৌগমূলক সালফেট, সক্রিয়তা সিরিজ কে না কে ম্যাকগাইভার, এরকম একটা ছন্দ আছে। যেমন তুমি যদি এই দুইটা না পারো, তোমাকে কেউ যদি বলে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, তাহলে তুমি ওই দুইটা জিনিস না পারলে K+SO4 2- তোমার যোজনী আমার কাছে, আমার যোজনী তোমার কাছে, তার মানে K2SO4, তুমি এটা লিখতে পারবে না। ক্লিয়ার? সো আমি তোমরা যেহেতু পরীক্ষার্থী, তোমাদের প্রতি ভালোবাসা দিয়ে বলছি, আমার বাচ্চারা এগুলো পারবে না, এটা হয় না। সো নিজ দায়িত্বে সক্রিয়তা সিরিজ, যৌগমূলক এবং এই জারণ বিজারণের 5টা বিক্রিয়া, এটা তোমরা মুখস্থ করবে প্লিজ প্লিজ। ওকে? আচ্ছা, যদি এই কাজগুলো আমরা মুখস্থ করে থাকি, আমাদের মুখস্থ হয়ে যায়, তাহলে স্যার এখন আমরা জারণ বিজারণ সমতা শিখতে চাই। তো চলেন পরীক্ষায় কি করলে বুদ্ধি খাটানো যায় দেখি। জারণ বিজারণ পরীক্ষার খাতায় আসলো
KMnO4 এর সাথে, এবং আমি এই একটা বিক্রিয়া দিয়েই দুটা অঙ্ক সাজিয়েছি এবং তোমাদের জারণ বিজারণ এটা দিয়েই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। KMnO4 এর সাথে পরীক্ষায় আসলো ফেরাস সালফেটের বিক্রিয়া দাও। পরীক্ষায় আসলো অম্লীয় মাধ্যমে, এরকম একটা পরীক্ষায় কোশ্চেন আসলো অম্লীয় মাধ্যমে অ্যাসিড মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া দেখাও। 4 নাম্বার, এই কোশ্চেনটা আসে 4-এ। বুঝেছো তোমরা? তো এটা দেখে তোমাকে প্রথমেই বুঝতে হবে K প্লাস পারম্যাঙ্গানেট MnO4 মাইনাস আর Fe2 প্লাস SO4 2 মাইনাস। স্যার আমি এটা পারি, ওকে? তাহলে তুমি একটু লক্ষ্মী ছেলে মেয়ের মতো দেখো তো, MnO4 মাইনাস দিয়ে আমরা কি লিখেছিলাম আর ফেরাস দিয়ে আমরা কি লিখেছিলাম? স্যার আমার এটা মনে আছে। তো চলো আমরা একটু ওটা মনে করলে বসিয়ে দিই। তার মানে আমরা পারম্যাঙ্গানেট দিয়ে বসিয়েছিলাম, অ্যারো ফাঁকা রাখবে, ম্যাঙ্গানিজ। জি স্যার, এটা আমি পারি। এবার যদি ওই বিক্রিয়াটা তুমি পারো তাহলে অবভিয়াসলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখলে এই কথাটা তোমার মনে পড়বে, তাই না? যদি এই কথাটা মনে পড়ে তাহলে আমার সাথে একটু মিশে যাও। দেখো তো আমি কি করছি। দেখো এই বিক্রিয়াটা না একদম কমপ্লিট বিক্রিয়া না। পারম্যাঙ্গানেট সমান ম্যাঙ্গানিজ, এখানে দেখো ইলেকট্রন অনুপস্থিত, তাহলে এটা আমরা আনবো। আনার জন্য কি করতে হবে দেখো, এইটা আনার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এখানে 4টা অক্সিজেন, যেই পাশে 4টা অক্সিজেন থাকবে তার অপোজিটে আমরা 4টা পানি নিব। এই জন্য আমি যা বলছি সেই অনুযায়ী আমি কালার মিলানোর জন্য 4টা অক্সিজেন বিধায় আমি অপোজিটে 4টা পানি নিয়েছি। কেন? কারণ 4 অক্সিজেন 4 পানি নিলে দেখো 4 দুগুণে 4টা অক্সিজেন মিলে গিয়েছে, 4 দুগুণে 8টা হাইড্রোজেন বেশি নিয়েছি। এবার আমি কি করব, আমি 4 দুগুণে 8টা হাইড্রোজেন দেখো বেশি নিয়েছি, এই জন্য যেই পাশে পানি নিয়েছি তার অপোজিটে 8টা H+ নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি 4টা অক্সিজেন নিয়েছিলাম তাই আমি 4টা পানি নিয়েছি। আমি যেই পাশে 4টা পানি নিয়েছি ওখানে আমি 4 দুগুণে 8টা হাইড্রোজেন বেশি নিয়েছিলাম, তাই তার অপোজিটে আমি 8টা H+ নিয়েছি। ওকে, কেন? হাইড্রোজেন মেলানোর জন্য। তো হাইড্রোজেন মেলানোর জন্য আপনি অ্যাসিড নিলেন কেন? কারণ এটা কি মাধ্যম? অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম মানে অ্যাসিড মিডিয়া। অ্যাসিড মিডিয়া মানে এখানে অ্যাসিড শুড কাম। ওকে, তাই যে 4টা হাইড্রোজেন, 4 দুগুণে 8 হাইড্রোজেন, তাই 8 কি প্লাস? H+। এবার আমি একটা ভয়ানক কঠিন কাজ করব। অনেকে বলে যে এই জিনিসটা খুব কঠিন স্যার, সেটা হচ্ছে চার্জ হিসাব করব। দেখো 8টা H+ মানে মনে মনে ভাবো আমার কাছে 8 টাকা আছে, তার থেকে দেখো পারম্যাঙ্গানেটের উপর 1 মাইনাস, তার মানে মনে মনে কেন 8 টাকা থেকে 1 টাকা বিয়োগ 7 টাকা। অ্যারো চিহ্নের, এটা অ্যারো চিহ্নের বামে 8+ মানে আমার কাছে 8 টাকা আছে, 1 মাইনাস মানে আমার কাছ থেকে 1 টাকা বিয়োগ, তার মানে আমার কাছে 7 টাকা আছে। আর ডান সাইডে দেখো আমার কাছে 2 টাকা আছে, এই যে Mn2+। প্লাস মাইনাস গুলোকে আমি টাকা বলছি। এবার আমি সব টাকা হিসাবের সুবিধার্থে বামে নিয়ে আসব, তাহলে 7 থেকে 2 বিয়োগ 5 ইলেকট্রন। এই টাকাটাই হচ্ছে আমার 5 ইলেকট্রন। আমি সারা জীবন যখন এটা পড়াতে যাই আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার আরেকবার বলেন, তাই আমি কথাটা আরেকবার বলছি। 8+ মানে 8 টাকা, 1 মাইনাস মানে 7 টাকা, অ্যারো চিহ্নের ওই পাশে আমার কাছে 2 টাকা আছে, আমি সব টাকা বামে নিয়ে আসবো, 7 থেকে 2 বিয়োগ 5। আর টাকা মানে বলছি টাকা কিন্তু হবে ইলেকট্রন।
দ্যাটস ওয়াই 5 ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, এটা কি পারম্যাঙ্গানেট ছিল না পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, তাই লাস্টে আমি K+ নিয়ে আসব, এখানেও K+ বসিয়ে দিব। বুঝেছো তোমরা? আমি কি আরেকবার করব? দেখো, এটা আমি আরেকবার এবার দেখাবো। সবকিছু তোমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখিয়েছি, তাই তোমাদের জন্য এটা আমি আরেকবার করে ফাইনালি আমি এটাকে সেটআপ দিচ্ছি। এটা একটা রেকর্ডেড ক্লাস, আমি জানি এটা একটা টাফ বিষয়, আমি তাও জানি, তোমাদের জন্য শুধু করছি, শুধু তোমাদের জন্য। ওকে, পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ, 4 অক্সিজেন, 4 পানি, 4 দুগুণী 8 H+, 8 থেকে 1 বিয়োগ 7, ওই পাশে 2+, সব এই পাশে চলে আসলে 5 ইলেকট্রন। পারম্যাঙ্গানেট খুলেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে দিন শেষে K+, এখানেও K+, এই প্লাস সবকিছু শেষে এই প্লাস মাইনাস কেটে দিব। আর তুমি কি করবে? কেটে দিবে। তুমি আস্তে আস্তে মাথায় রাখবে যে এটা আমরা কেটে দিব। লাস্টে K+ বসিয়েছিলাম, ওখানেও K+ বসালাম। এইটাকে 1 নাম্বার সমীকরণ ধরবো। এবার তোমরাই বলো, Fe2+ দিয়ে তুমি কি শিখেছো? সালফেট দিয়ে তো তুমি কিছু শিখোনি। Fe2+ সমান শিখেছো Fe3+ প্লাস ইলেকট্রন। এটা তোমার মুখস্থ থাকতে হবে বাবা, পৃথিবীর কেউ এটা মুখস্থ না করে তোমাকে কিছু করতে পারবে না। অনেকে বলবে ফেরাস হবে ফেরিক, দিন শেষে এটা ফেরাস ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হয়। ক্লিয়ার? এটা মনে রাখবে। তাহলে 2 নাম্বার বিক্রিয়াটা লিখে ফেলো, ফেরাস সমান ফেরিক প্লাস ইলেকট্রন। এটা 2 নাম্বার সমীকরণ। 3 নাম্বার কাজ হলো ইলেকট্রন ভ্যানিশ করব। প্রথমে 2টা বিক্রিয়া লিখলাম, মুখস্থ বসালাম, এখানে একটু ট্রিক্স খাটালাম, এম ট্রিক্স, ইলেকট্রন ব্যালেন্স করলাম, 2 নাম্বার ইকুয়েশনটা ডিরেক্টলি বসালাম। 3 নাম্বার কাজ হচ্ছে ইলেকট্রন ভ্যানিশ করব। স্যার উপরে 1 এ 5 ইলেকট্রন, 2 এ 1টা ইলেকট্রন, সো ইট ইজ ভেরি ইজি, ইজিয়েস্ট ওয়ে, তুমি যদি 2 কে 5 দিয়ে গুণ দিয়ে যোগ করে দাও, 5 5 5, সো ইলেকট্রন ভ্যানিশ করো, ভ্যানিশ করে আমরা যোগ করব, ভ্যানিশ করে আমরা কি করব? যোগ করব, ভ্যানিশ করে আমরা কি করব? যোগ করব। ওকে, সো আমরা ভ্যানিশ করে যোগ করব। ইলেকট্রন ভ্যানিশ করে বাকি যা থাকে লক্ষ্মী ছেলে মেয়ের মতো বসিয়ে দাও। KMnO4, 8টা H+, 5 আয়রন, Mn2+, 4 পানি, K+, 5টা আয়রন, 3+। কোনো টেনশন নাই, কোনো হেজিটেশন নাই, যা আছে সুস্পষ্টভাবে বসিয়ে দাও। শেষ। এবার আমরা আয়ন বসালেই, ব্যালেন্স করলেই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। 3 নাম্বার কাজ হচ্ছে প্রয়োজনীয় আয়ন বসিয়ে, প্রয়োজনীয় আয়ন বসিয়ে। এই বিক্রিয়া ছাড়া স্যার জারণ বিজারণ আমি পারি না স্যার, আমার কাছে কঠিন লাগে, আমি অনুরোধ করছি বাবা, এটা ছাড়া বোর্ড এক্সামে কোশ্চেন কমন পড়বে না। আর এই প্রসেসটা তুমি যদি ধৈর্য ধরে 10টা মিনিট দেখো, আমার কাছে মনে হয় না এটা তোমার আর কোনো কষ্ট থাকার কথা। ওকে, সো চলো প্রয়োজনীয় আয়ন বসিয়ে কি পাই দেখি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপর কোনো প্লাসও নাই, মাইনাসও নাই, সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিরেক্টলি রিমেইন কি চেঞ্জড? আনচেঞ্জড। এবার আসুন H+, মানে
এইচ প্লাস মানে তোমাকে অ্যাসিড বসাতে হবে, এটা রাফে। এইচ প্লাস মানে তোমাকে অ্যাসিড নিতে হবে, হয় HCl নিবা, না হয় H2SO4 নিবা, হয় HCl নিবা, না হয় H2SO4 নিবা। প্রশ্নে যদি সালফেট উল্লেখ থাকে, প্রশ্নে সালফেট উল্লেখ থাকলে সালফিউরিক অ্যাসিড নেওয়াটা গুড, ভালো। আমি কি বলেছি বলো? H প্লাস মানে হচ্ছে যারা জলীয় দ্রবণে H প্লাস দেয় তাদেরকে অ্যাসিড বলে, বিক্রিয়াটা অম্লীয় মাধ্যমে, তাহলে H প্লাস এর বদলে তুমি অ্যাসিড নিবে, HCl অথবা সালফিউরিক অ্যাসিড। প্রশ্নে যদি সালফেট উল্লেখ থাকে, প্রশ্নে যদি সালফেট থাকে, সালফেট থাকে তবে সালফিউরিক অ্যাসিড নিলে বেটার। ওকে, তাহলে আমরা H প্লাস এর বদলে, যেহেতু ফেরাস সালফেটে এই যে সালফেট আছে, তাই আমরা সালফিউরিক অ্যাসিড নিব। ওকে, কয়টা বাবা? 8টা। সালফিউরিক অ্যাসিডের ভেতরে আছে কয়টা? 2টা। তাহলে 8 বানানোর জন্য 6 যোগ করব না, 6 দিলে তো 12 হবে, 4 দিব। H প্লাস এর বদলে প্রশ্নে H প্লাস থাকা মানে অম্লীয় মাধ্যম থাকবেই, থাকা মানেই আমরা অ্যাসিড বসাবো, অ্যাসিড হিসাবে বসবে সালফিউরিক অ্যাসিড। কেন? কারণ সালফেট আছে, না থাকলে HCl বসাতাম। ওকে, কয়টা আছে? 8টা। 8টা, তো 8 থাকলে আমরা 4 দুগুণী 8 দিয়ে মিলিয়ে দিব। ওকে, যোগ 5। ফেরাস কোথা থেকে আসছে? ফেরাস আসছে ফেরাস সালফেট থেকে। শুনো, এটা তো রিঅ্যাকট্যান্ট পার্ট, এই রিঅ্যাকট্যান্ট পার্টে কিছুই না, এই দুইজন তো দেওয়াই আছে প্রশ্নে, শুধু H প্লাস এর বদলে অ্যাসিড নিয়েছি আমরা। বাকি দুইজন তো রিঅ্যাকট্যান্ট পার্ট তো প্রশ্নে দেওয়াই থাকবে, মেইনলি কাজ হচ্ছে প্রোডাক্ট নিয়ে। ওকে, আসো, Mn2 প্লাস, Mn2 প্লাস, মাথার উপর প্লাস, এই প্লাস মানে হলো বয়েস, এই বয়েস, এই Mn2 প্লাস। দেখো, যখন তুমি প্রয়োজনীয় আয়ন বসাবে তখন এই Mn2 প্লাস মানে প্লাস, এই লাইনটা দেখবে না, রিঅ্যাকট্যান্ট লাইনটা দেখবে না, এই যে প্রয়োজনীয় আয়ন বসানোর পরে লাস্টের লাইনে দেখবে Mn2 প্লাস এই ঘর থেকে জন্ম। ভালো মতো খেয়াল করো, এই ঘর থেকে জন্ম, এই ম্যাঙ্গানিজ আয়নটা পারম্যাঙ্গানেট থেকে জন্ম, মানে এই ঘর থেকে আসছে। এই যে দেখো ম্যাঙ্গানিজ, এই ঘর বাদ দিয়ে বাকি ঘরের, এ যেহেতু প্লাস এর অপোজিট আয়ন খুঁজবা, এ যেহেতু প্লাস এর অপোজিট আয়ন খুঁজবা, তার মানে লাকি এর অপোজিট আয়ন হচ্ছে সালফেট। তাহলে Mn2 প্লাস আমরা সবাই পারি, SO4 2 মাইনাস, তাহলে MnSO4। বুঝেছো? এরপর সুন্দর, আমি আরেকবার বলছি, Mn2 প্লাস যখন প্রোডাক্ট কাজ করব এদিকে দেখবা না, বডি বসাবা, বডির দিকে তাকাবা। Mn2 প্লাস পজিটিভ, এই ঘর থেকে জন্ম, বাকি ঘরের নেগেটিভ খুঁজবা। লাকি, উই আর লাকি বিকজ আমরা সালফেট ছিল, সালফিউরিক অ্যাসিড নিয়েছি, তাহলে বাকি ঘরের নেগেটিভ হচ্ছে, সরি, এখানে বাকি ঘরের নেগেটিভ হলো সালফেট, তাহলে Mn2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে MnSO4 প্লাস, পানির উপর নো প্লাস নো মাইনাস, এটা রিমেইন আনচেঞ্জড, যোগ K প্লাস, আবার প্লাস, আবার পজিটিভ, এই ঘর থেকে জন্ম, এই যে KMnO4 এর মধ্যে কে আছে দেখো, বাকি কোথাও কে নাই, তাহলে এই ঘর বাদ, ও প্লাস, ও এখানকার বাকি ঘরের মাইনাস খুঁজবে, বাকি ঘরের মাইনাস সালফেট K2SO4, সালফেটের 2, পটাশিয়ামের 1, K2SO4 প্লাস 5, 5টা পরে বসাই, Fe3 প্লাস পজিটিভ, ফেরাস সালফেট থেকে জন্ম, এই যে দেখো Fe3 প্লাস, FeSO4 এর এই Fe থেকে আসছে, তাহলে এইটা বাদ দিলে বাকি ঘরের নেগেটিভ আয়ন সালফেট, আর পারম্যাঙ্গানেটে একটা নেগেটিভ আয়ন আছে, কিন্তু দেখো সালফেট আর পারম্যাঙ্গানেট এই দুইজনের যে কোনো একজন দেখো প্রথম ঘরে আছে, ব্যালেন্সড, তার মানে এই পারম্যাঙ্গানেট প্রথম ঘরে ব্যালেন্সড। আমি আরেকবার বলছি, Fe3 প্লাস এর জন্ম ফেরাস সালফেট এই ঘর থেকে, তাহলে এই ঘর বাদ দিলে বাকি ঘরের নেগেটিভ সালফেট
আর পারম্যাঙ্গানেট। কিন্তু আমি বলছি এই দুইজনের যে কোনো একজন এই বিক্রিয়ার প্রথম লাইন অথবা দ্বিতীয় লাইনে ব্যালেন্সড অবস্থায় আছে, মানে অলরেডি বিক্রিয়ায় সমতা করা আছে। তার মানে এই পারম্যাঙ্গানেট সব মিলে মিশে দেখো এখানে ফুললি ব্যালেন্সড। তার মানে এই পারম্যাঙ্গানেটটা নাই, এটা অলরেডি ব্যালেন্সড। তার মানে Fe3+ এর জন্য একমাত্র SO4 2- আছে। তাহলে Fe3+ এর 3 2- এর 2 ব্র্যাকেট 3। কয়টা আয়রন? 5। এখানে কয়টা আয়রন? 2। 2.5 তো নেওয়া সম্ভব না, সো 5 রিমেইন কি চেঞ্জড? আনচেঞ্জড। এই হচ্ছে জারণ বিজারণ সমতা। কেমন লাগলো? এইটুকু করার পর পরীক্ষার খাতায় 4-এ 0 পাবেন। কেন স্যার? কারণ এখানে আপনি সমতা করেননি। আপনারা পরীক্ষার্থী, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি বিক্রিয়াটা দেখালাম, আপনাদের খালি গতিটাকে একটু বাড়িয়ে দেবার জন্য, আর কিছু না। আমি জানি আপনারা এটা পারেন, ওকে? এবং এটা না পারলে এই ক্লাসটা দেখে অবশ্যই এটা রপ্ত করবেন এবং ঘড়ি ধরে 3 মিনিটের মধ্যে যেন সমাধান হয়, অনলি 3 মিনিটস। না হলে আপনি এটার অঙ্ক করতে পারবেন না, আপনাদের জন্য কষ্ট হবে, A+ পেতে কষ্ট হবে, ওকে? এবার আসেন ব্যালেন্স করব। 1 ফিঙ্গার রুল ভালো মতো দেখেন, কলমটা এখানে থাকবে, পটাশিয়াম 1, ওইখানে দেখেন 2, তাহলে 2 দেন। এই 2 দিয়ে এই ম্যাঙ্গানিজ গুণ দেন, 2 ম্যাঙ্গানিজ, দেখেন 1 ম্যাঙ্গানিজ, 2 দেন। স্যার আমার জারণ বিজারণ সব পারি, সমতা করতে সমস্যা হয়। সমস্যা আজকের পরে হবে না, 1 ফিঙ্গার রুল ফলো করেন। কলমটা এই পটাশিয়ামের উপর রাখবেন, 1 পটাশিয়াম, ওই পাশে দেখেন 2, ওই যে, তাই এখানে 2 নিয়েছি। এই 2 দিয়ে ম্যাঙ্গানিজ গুণ, 2 ম্যাঙ্গানিজ এখানে ছিল না, এই জন্য 2 দিয়েছি। 2 দিয়ে 4 দিয়ে অক্সিজেন গুণ দেন, 4 দুগুণে 8 অক্সিজেন। এগুলা কিন্তু অক্সিজেন না বাপেরা মায়েরা আমার, এগুলা কিন্তু সালফেট, এগুলো কিন্তু সালফেট। তাহলে 4 দুগুণে 8 অক্সিজেন, তাহলে আপনি এখানে 8 দেন। স্যার আমি কি পরীক্ষার খাতায় এরকম গোল্লা কাটাকাটি করব? স্যার কাটাকাটি করবেন না, এগুলো করতে করতে প্রথমে পেন্সিল করবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে? তাহলে দেখেন তো সবটুকু মিললো না? এরপরে প্লাসের পর সামনে যান, 4 দুগুণে 8 হাইড্রোজেন, ওকে? 8টা হাইড্রোজেন, কিন্তু দেখেন এখানে কিন্তু 8 দুগুণে 16 হাইড্রোজেন, তাই আপনি এটাকে চেঞ্জ করবেন। কেন? কারণ ওটাকে বদলানোর ক্ষমতা আপনার নাই, ওকে? তাহলে আমার এই দেখেন এখান থেকে 1 ফিঙ্গার রুলে সব মিলছে। এবার দেখেন সালফেট প্রথমেও আছে শেষেও আছে, তাহলে আমি একটা কাজ করি, প্রথমে না মিলিয়ে বিক্রিয়া শেষে মিলাই, তাহলে বাদ দিলে 5টা আয়রন। আর এখানে দেখেন 5 দুগুণে 10 আয়রন, ওই 5 তো বদলাতে পারবো না কারণ ওটা শুরু থেকে আসছে, তাহলে এখানে 10 করে দিব। 10 আর 8 কত? 18। পেন্সিল দিয়ে করবেন, ভুল হবে না, তামার মতো দাগাদাগি করতে হবে না, ওকে? তাহলে 8 সালফেট আর 10 সালফেট, কয় সালফেট? 18 সালফেট। 2 3 15 মিলে গেছে স্যার, তখন 4-এ 4 পাবেন। আর এটাকে বলবেন অর্ধ জারণ, আর একটা হচ্ছে অর্ধ বিজারণ। শেষ, 4-এ 4 পাওয়ার জন্য আপনি রেডি, ওকে? তাহলে এই লাস্টের লাইনটা মনে রাখবেন। এবং আমি আপনাদেরকে কেন 3 মিনিট ধরেই 3 মিনিটের মধ্যে এই সমাধানটা করতে বলেছি, কারণটা বলে দেই। 3 মিনিটে যদি আপনি এটা করতে না পারেন, এরপরে স্লাইডে এই যে লোহার টুকরার ভর, একটা লোহার টুকরার ভর কত, এই অঙ্ক আপনি করতে পারতে কষ্ট হবে। আর আমার ছাত্র এটা পারবে না তা হয় না। এখন আমরা লোহার টুকরার ভর করব, এটাকেই বলে জারণ বিজারণের ম্যাথ। লোহার ভর, ভেজালের পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ, আয়োডোমিতি, এগুলোই হচ্ছে জারণ বিজারণের ম্যাথ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ওকে? বেসিক আলোচনার। সো এই বেসিকটা নিয়ে টেস্ট পেপার নিয়ে বসেন, আপনি সব পারবেন, সব ইনশাল্লাহ। সো আসেন আমরা অঙ্কটা তাহলে করে ফেললাম, আমার মুখস্থ আছে, বিক্রিয়াটাও ক্লিয়ার। চলেন এবার আমরা জারণ বিজারণের গাণিতিক সমস্যা দেখব। জারণ বিজারণের গাণিতিক
সমস্যা দেখব। ওকে, চলো কি বলেছি দেখি। এক টুকরা লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে এত মিলি এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রয়োজন হলো। লোহার টুকরার ভর কত? এটা হচ্ছে কেস নাম্বার 1, জারণ বিজারণের উপরে। ওকে, তো এই অঙ্ক করার জন্য আমাদেরকে এই বিক্রিয়াটা, একটু আগে যে বিক্রিয়া আমরা করলাম না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ ফেরাস সালফেট যোগ সালফিউরিক অ্যাসিড KMnO4 প্রাপ্ত ফেরাস সালফেট দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে, প্রাপ্ত ফেরাস সালফেট, আয়রন যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন হয় আয়রন সালফেট আর যোগ কি জেন, হাইড্রোজেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ফেরাস সালফেটকে যখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিবে, যখন তুমি ফেরাস সালফেটকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিবে, খেয়াল করো, এই ফেরাস সালফেটকে যখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিবে তখন তোমার মনে নাই একটু আগে জন্ম নিয়েছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, এরকম করে কেন? আটটা পানি, 5টা ফেরিক সালফেট। মনে পড়ে? আমার ব্যালেন্স মুখস্থ আছে তাই আমি বসিয়ে দিলাম, তোমাদেরও মনে আসবে। দেখো তো, এই বিক্রিয়াটা তুমি একটু আগে সালফিউরিক অ্যাসিডের আগে 8-10 ফেরাস সালফেট, তুমি একটু আগে খুব সুন্দর করে এই বিক্রিয়াটা করেছো না বাবা? এই যে তুমি যে দেখলা লোহার টুকরার ভর কত, এই অঙ্ক দেখলে আমাদের অনেক বাচ্চারা কষ্ট পায়। আজকের পর আগের বিক্রিয়াটা থেকে ডিরেক্টলি ওই বিক্রিয়াটা রাফে করে তোমাকে এই বিক্রিয়াটা এখানে বসিয়ে অঙ্ক শুরু করতে হবে। এবার তোমাকে আমি কিসের ভর বের করতে বলেছি বলো তো? লোহার ভর। অঙ্ক দেখলেই দুধ ভাত পুরি দিলে অঙ্ক হয়ে যাবে। কিভাবে? এই ক্যালকুলেশনটা কমপ্লিট করবা উইথ ব্যালেন্স। করেছো? করার পর তুমি কি করবা? লিখবা, আমরা লোহার ভরের অঙ্ক করছি, এত এর মোল বাই KMnO4 এর মোল ইকুয়ালস টু A বাই B। ওই লাইন লিখার পরে এই লাইন লিখবা, এত এর মোল, আয়রন 2+, লোহার ভর না, লৌহ টুকরের ভর কত? তো লোহার ভর মানে ফেরাস সালফেট না, লোহার ভর মানে Fe2+ এর ভর। আর KMnO4 এর মোল মানে A বাই B। তার মানে এখান থেকে তুমি কি জানো না, রাফে একটা রাফের সূত্র বলি তোমাকে, তুমি জানো না মোল সমান N সমান W বাই MO লেখা যায়, ছোটকালে শিখেছো না? VS বাই 1000ও লেখা যায়। মোল সমান শুধু VS ও লেখা যায় লিটারে থাকলে, মিলিলিটারে থাকলে বা সেমি কিউবে থাকলে লেখা যায় VS বাই 1000, আর গ্রামে থাকলে লেখা যায় W বাই M। তো তোমাকে লোহার ভর বের করতে বলেছি, তার মানে তুমি মোলের জায়গায় W বাই M লিখবা, লোহার ভর। আর এ মানে এখানে এ মানে হচ্ছে আয়রনের মোল মানে 10, আর বি মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল মানে 2। তো আসো আমরা খুব সুন্দর করে লক্ষ্মী ছেলে মেয়ের মতো অঙ্কটা করে ফেলি। আয়রন 2+ এর মোলের জায়গায় তুমি লিখবা W বাই M, আয়রন 2+, আর KMnO4 এর মোলের জায়গায় লিখবা এত মোলার, মানে এস এর মান দেওয়া, এত মিলি তার মানে ভি দেওয়া, তার মানে VS বাই 1000 লিখবা সমান KMnO4 লিখবা, আর আয়রনের মোল লিখবা 10 আর বেস 2।
বলো এই পর্যন্ত বুঝেছো কিনা? আয়রনের মোল লিখবা W/M, আর KMnO4 এর মোল লিখবা VS/1000। কেন? কারণ KMnO4 এর এত মিলি এত মোলার প্রয়োজন। এটা একদম বিন্দাস অঙ্ক, একদম মার্কা মারা অঙ্ক। কি ভর? লোহার ভর নির্ণয়ের অঙ্ক। সো স্মার্টলি তুমি এইভাবে এটাকে এক্সপ্রেস করবে। এবার ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে দেখো তো কত আসতেছে। তুমি মান বসাও। W/M, W হচ্ছে বের করব, M হচ্ছে 55.85 আয়রনের আণবিক ভর, আর V হচ্ছে কত দেওয়া ছিল? V দেওয়া ছিল 95 ml, আর স্ট্রেংথ VS হচ্ছে 0.01। 95.01 VS/1000 1000 ইকুয়ালস টু তোমার উপরে থাকতেছে 5। তাহলে তুমি ক্যালকুলেশনে খুব সুন্দরভাবে করো। 95 গুণ, এই অঙ্ক অনেকে কিন্তু ভয় পায় বাবা, অনেকে ভয় পায়। আজকের পর এই ভয়টা থাকবে না। 9.W/55.85 বাই পুরোটা ক্যালকুলেশন করলে আসে 9.5 10⁻⁻4 ইকুয়ালস টু আসে 5, বা W সমান আসে 5 গুণ 9.5 10⁻⁻4 গুণন 55.85। 55.85 গুণ 5। খুব সুন্দরভাবে একদম ভদ্রভাবে অ্যান্সার চলে আসছে 265 গ্রাম। তার মানে লোহার ভরের অঙ্ক, যা কিনা আজ অবধি আমরা খুবই ভয় পাই, যা ছাড়া 2024-এর এক্সাম হবে না, এবং যেই ক্যালকুলেশন না পারলে আমার বাচ্চারা দুর্বল থেকে যাবে, আজকের পর সেটা আর হবে না। কেন? কারণ এত তুড়ি দেওয়া সোজা অঙ্ক, তুড়ি মারলে যেই অঙ্ক হয়ে যায় সেটা আমার বাচ্চারা পারবে না, এটা তো হয় না। ওকে, সো প্রথমে এই লোহার ভরের অঙ্ক দেখলেই যার সাথে যার দিবে আগে তার বিক্রিয়াটা জারণ বিজারণ। এই যে জারণ বিজারণ নিয়ম শিখিয়েছি, এটা রাফে করে আইদার এই লাইন মুখস্থ করে এখানে বসাবে। বসানোর পর যেহেতু লোহার ভর বের করতে বলেছি, তাহলে লোহারটাকে উপরে রাখবে, আয়রন 2+ এর মোল বাই KMnO4 এর মোল A/B করবে। যার ভর বের করতে বলবো তার মোলের জায়গায় বসাবে W/M, আর যার KMnO4 এর যেহেতু V আর S দেওয়া, তাহলে তার মোলের জায়গায় লিখবা VS/1000। A হচ্ছে আয়রন 2+ এর মোল, আর B হচ্ছে KMnO4 এর মোল। খুব সুন্দরভাবে এত এর মোল বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে তুমি ক্যালকুলেশন করে এখান থেকে W বের করলেই পিওর আয়রন, বিশুদ্ধ আয়রন পেয়ে যাবে তুমি। এটা হচ্ছে পিওর আয়রনের ভর, বিশুদ্ধ লোহার ভর। ভেজাল হোক আর যাই হোক, হোয়াটএভার, এটাই করলে তুমি 3-এ 3 পাচ্ছ। এই অঙ্কটা গতানুগতিকভাবে অনেক কঠিন নিয়মে করা, এই নিয়মটা কম্পিটিটিভলি সোজা। ওকে, তাহলে আমরা লোহার ভরের অঙ্ক পেরে গেলাম। চলো দেখি তোমাদের জন্য পরে কি রেখেছি আমি। তোমাদের জন্য আমি পরে রেখেছি কেস 2-এ যে লোহা টুকরার ভেজালের শতকরা পরিমাণ। আগে তো লোহার ভর বের করতে বলেছি, এবার ভেজাল বের করতে বলছি, আবার ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলেছি। ক্লিয়ার? আগেরটা থেকে কিন্তু এটা কম্পিটিটিভলি টাফ, বাট তোমাদের জন্য যে কাজটা আমি করেছি, আগের অঙ্কে দেখো আমি কোনো লোহার টুকরার মান দিয়েছিলাম না, 0.0101 দিয়েছিলাম, 95 ml দিয়েছিলাম, কিন্তু লোহার ভর বের হয়েছিল 0.265 গ্রাম, রাইট? বাট এবার বলেছি যে তোমাকে 0.36 গ্রাম ভরের এক টুকরা লোহাকে দ্রবীভূত করে ফেরাস সালফেট পেলা, যাকে জারিত করতে এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এত ml প্রয়োজন হলো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমার অঙ্ক আগের সুবিধার জন্য পুরো অঙ্কটা সব সেম রেখেছি, শুধু ভেজাল বের করার জন্য তোমাদেরকে ক্লু দিয়েছি। তোমরা আগে ভেজালের
পরিমাণ বের করবা, তারপরে ভেজালের শতকরা পরিমাণ বের করবা। সেম অঙ্কটা আগের মতো। তার মানে আগের সবকিছু KMnO4, সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট এই পুরো ক্যালকুলেশন করে K2SO4, ম্যাঙ্গানাস সালফেট, আটটা পানি, ফসফরিক সালফেট, এই অঙ্ক করে খুব সুন্দর করে লক্ষ্মী ছেলে মেয়ের মতো তুমি সব পুরো আগের অঙ্ক হুবহু করে ডাব্লিউ বের করলে না পয়েন্ট, এই পুরো অঙ্কটা পর্যন্ত কমপ্লিট করবে। এই যে পুরো অঙ্কে ফাইনালি তোমার যে ডাব্লিউ বের হইছে এটা হচ্ছে পিওর আয়রন, এটা হচ্ছে পরিষ্কার আয়রন, একদম কমপ্লিট আয়রন, কিন্তু তোমাকে 0.36 গ্রাম আয়রন এইখানে দিয়ে রাখছি আমি, এই অঙ্কে দেওয়া আছে। তো 0.36 গ্রাম আয়রন যদি দেওয়া থাকে, কিন্তু এই অঙ্কের ডাটা থেকে যে পিওর আয়রন বের হইছে সেটা হচ্ছে 0.265, কিন্তু তোমার আয়রন দেওয়া আছে 0.36। পিওর আয়রন বের হইছে, এটা হচ্ছে একদম পিওর আয়রন, এটা বের হইছে 0.6265 গ্রাম, কিন্তু তোমার ডাটায় দেওয়া আছে 0.36 গ্রাম। তার মানে বাকি আয়রনের পরিমাণটা হচ্ছে ভেজালের পরিমাণ। তাহলে ভেজালের পরিমাণ তোমার যে ডাব্লিউটা অঙ্কটা থেকে বের হইছে ওইটা হচ্ছে পিওর আয়রন। তো এই ভেজাল থেকে 0.65 থেকে যখন ওইটুকু বিয়োগ দিবা, 0.36 থেকে যখন ওই পিওর যে ডাব্লিউটা করেছো তুমি এর আগের অঙ্কে, একই অঙ্ক আমি সুবিধার জন্য তোমাদেরকে এরকম করে রেখেছি, যখন তুমি এই ডাটাটা বিয়োগ দিবা তুমি যে পার্টটুকু পাচ্ছ এটা হচ্ছে ভেজাল। এই ভেজালটুকু পাইছো কত গ্রামে? 0.36 গ্রামে। তাহলে 0.36 গ্রামে ভেজালের পরিমাণ 0.095 গ্রাম। তাহলে একে কত বাবা? এত ভাগ 0.95 বাই 0.36, 100তে কত? 0.095 গুণ 100 ভাগ 0.36, ক্যালকুলেটর চাপ দাও, গুণ 100 ভাগ 0.36 করলে আসতেছে 26.38%। এই হচ্ছে ভেজালের শতকরা কি মান? পরিমাণ। বুঝেছো তোমরা? 0.09। আর যদি 0.09 পর্যন্ত নেই, কই গেল? 0.09 নেই এখানে, তাহলে তুমি দেখো যদি 0.09 দুইটা সংখ্যা নেই আর কি, 0.09 গ্রাম, 0.09 গ্রাম ভাগ, তাহলে তুমি আরেকবার করে দেখো 0.09 গুণ 100, 0.9 গুণ 100 ভাগ 0.36 যদি নাও তাহলে 25% আসে অ্যান্সার। তাহলে আসে 25%। তো ভেজালের শতকরা পরিমাণ যেই অঙ্কটা নিয়ে আমার বাচ্চারা অনেক ভয় পেত, তো আশা করি সেটাও ক্লিয়ার হলো। তাহলে সব সময় মনে রাখবা এখান থেকে যে ভরটা আমি পেয়েছি সেটা হচ্ছে পিওর আয়রন, এই ডাব্লিউটা হচ্ছে পিওর আয়রনের পরিমাণটা, লোহার ভরটা পিওর, কোনো ভেজাল নাই। আর 0.36 গ্রাম যে দেওয়া ছিল তার মানে অবশ্যই এইটা থেকে ওই পিওরটা বিয়োগ দিলেই ভেজালের পরিমাণ পেয়ে যাব। আর এই ভেজালটা তো 0.36 গ্রামে 0.09 গ্রাম, একে কত? 100তে কত? 25%। তাহলে এই হচ্ছে তোমার ভেজালের অঙ্ক, যা কিনা আমরা ছোট কাল থেকে ভয় পেতাম।
তো ইনশাআল্লাহ আমার বাচ্চারা এখন আর ভয় পাবে না, ওরা করতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এটাও শেষ হয়ে গেল। বাকি তোমাদের জন্য আমি একদম ক্লাসের শেষ বেসিক হিসাবে যেটা রেখেছি সেটা হলো টাইট্রেশন, যা দেখলে আমার স্টুডেন্টরা অনেকেই কষ্ট পায়, ভয় পায়, এবং এই টপিকটাকে খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তারা নেগলেক্ট করে, তারা বলে আমার দ্বারা এটা হবে না। সো আমি চাইবো সবার দ্বারাই হবে। টাইট্রেশন হচ্ছে একটি অজানা দ্রবণ, আরেকটি জানা দ্রবণ থাকে। জানা দ্রবণটাকে বলে টাইটার, অজানা দ্রবণটাকে বলে টাইটেন্ট। আর জানা দ্রবণের সাহায্যে উপযুক্ত নির্দেশক ব্যবহার করে অজানা দ্রবণের মান বের করাকে বলে টাইট্রেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, এই টাইট্রেশনের পড়তে গেলে তোমাকে আমি একটা সিম্পল কথা, একটু পিকচার ড্র করি। দেখো, টাইটার, টাইট্রেন্ট, তাই না? ওকে, আচ্ছা, ধরো আচ্ছা, দেখো এটা একটা কনিক্যাল ফ্লাক্স। আমরা একটু টাইট্রেশন নিয়ে একটু কথা বলে শেষ করে দিব। কনিক্যাল ফ্লাক্স, এখানে অজানা দ্রবণ থাকবে যার ঘনমাত্রা অজানা, অজানা দ্রবণ, ঘনমাত্রা অজানা, একে বলে টাইটেন্ট, একে বলে টাইটেন্ট। আর এটা হচ্ছে একটা বুরেট, এখানে থাকবে জানা দ্রবণ, এটাকে বলে টাইটার। ওকে, আর এই অজানা দ্রবণের মধ্যে যোগ করতে হবে উপযুক্ত নির্দেশক। নির্দেশক কাকে বলে? যারা নিজেরা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অন্য যৌগের অম্লত্ব বা ক্ষারকত্ব নির্দেশ করে। এবার আসো, টাইট্রেশন কি? এই যে টাইটেনটা থাকবে, কনিক্যাল ফ্লাক্সটা থাকবে, এই কনিক্যাল ফ্লাক্সে এটা আটকানো না, হ্যাঁ, এটা এখান থেকে পড়বে। এটা বুরেট 50 ml হতে পারে। আচ্ছা, এই কনিক্যাল ফ্লাক্সে থাকবে অজানা দ্রবণ, এর সাথে যোগ করব উপযুক্ত নির্দেশক যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অন্য যৌগের অম্লত্ব বা ক্ষারকত্ব নির্দেশ করে, লাইক মিথাইল অরেঞ্জ, লাইক মিথাইল রেড। এবার এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে বুরেট থেকে ফোটায় ফোটায় দ্রবণ যোগ করব। এই ডান হাত দিয়ে বুরেটের কলটা ধরবো আর বাম হাতে কনিক্যাল ফ্লাক্সটাকে ঝাঁকাবো। এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে একটা সমাপ্তি বিন্দু আসবে। সেই সমাপ্তি বিন্দুতে আমি এটাকে ক্লোজ করে, এই কলটাকে ক্লোজ করে V1S1 V2S2 সমীকরণের সাহায্যে অজানা দ্রবণের মান বের করাকে বলে, অজানা দ্রবণের মান বের করাকে বলে কিট্রেশন, টাইট্রেশন। টাইট্রেশনের সময় নির্দেশক লাগে, 4টা সেক্টর আছে,
টাইটাল লাগে, টাইট্রেন্ট লাগে, এবং এটা একটা ল্যাবরেটরি প্রসেস। ওকে, সো এই যে অজানা দ্রবণটা কনিক্যাল ফ্লাক্সে থাকবে, যার মধ্যে উপযুক্ত নির্দেশক যোগ করব, যে কিনা অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে কালার চেঞ্জ করবে। বুড়ের থেকে জানা দ্রবণ ফোটায় ফোটায় ফেলবো, ফেলে সমাপ্তি বিন্দু ক্যালকুলেশন করব, সমাপ্তি বিন্দুতে কলটাকে অফ করব, তারপর V1 S1 V2 S2 সূত্রের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা বের করাকে বলে টাইট্রেশন। এবার এই টাইট্রেশন থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে? মাই ডিয়ার স্টুডেন্টস, 4টা ক্ষেত্র আছে টাইট্রেশন থেকে বোর্ড এক্সামে কোশ্চেন আসার। তার প্রথম ক্ষেত্রটা এরকম হতে পারে যে পরীক্ষায় আসবে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের লেখচিত্র, টাইট্রেশনের লেখচিত্র ব্যাখ্যা করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 4টা আছে, সবার বইয়ে এই টেবিল আছে। আমি প্রয়োজনে তোমাদের সুবিধার জন্য ভালো মতো তোমরা 3 নাম্বার তীব্র অ্যাসিড তীব্র ক্ষার পড়বা, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার পড়বা। ওকে, এই দুইটা মন দিয়ে পড়বা। তার মধ্যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার মানে স্ট্রং অ্যাসিড অ্যান্ড এই স্ট্রং বেস। দেখো, মাথা ঠান্ডা করে খেয়াল করো, এটা এত ইজি, বাচ্চারা কেন ভয় পায় আমি জানি না। আজকের ক্লাসের পর ভয় থাকার কথা না। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিডের উদাহরণ হতে পারে HCl, এখানে HCl দিয়েছে। তীব্র ক্ষারের উদাহরণ হতে পারে NaOH। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দুইজনই সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, সো আমরা পাবো NaCl লবণ নিরপেক্ষ, লবণ পাবো কিপেক্ষ নিরপেক্ষ, এবং আমরা পাবো পানি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই লবণটা হবে নিরপেক্ষ, আর নিরপেক্ষ লবণের পিএইচ হয় 7। নিরপেক্ষ লবণের পিএইচ হয় কত? 7। দেখো এই টেবিলে কি লিখেছে, এই টেবিলটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া তুমি পারবে না বাবা। ক্লিয়ার? তুমি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার উদাহরণ HCl NaOH বিক্রিয়া করলাম, এবার পিএইচ, এই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের পিএইচ লিমিট হবে 3 থেকে 10। আর এখানে তুমি যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবে, এটা থেকে এমসিকিউ আসে। যে কোনো নির্দেশক মানে হোয়াট? দেখো পরের টেবিলে আমি দেখো আমি নির্দেশকের একটা টেবিল রেখেছি। এই নির্দেশকের টেবিলে তুমি ফেনপথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস পেপার, এই অন্তত 4টা তুমি মুখস্থ করবে। এখন তুমি দেখো মিথাইল রেডের পিএইচ লিমিট হচ্ছে 4.2 to 6.3, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জের হচ্ছে 3.1 to 4.4, থাইমোলথেলিনের হচ্ছে 8.3 থেকে 10, ফেনপথেলিনের হচ্ছে 8.3 থেকে 10.5। এমসিকিউতে আসে, এগুলা হচ্ছে উপযুক্ত নির্দেশক। এবার এই টেবিলটা আর এই টেবিলটা যদি তুমি মুখস্থ করো, তাহলে তুমি এবার বিন্দাস 100তে 100, এই অধ্যায়ে 10 তোমাকে কেউ আল্লাহ চাইলে ঠেকাইতে পারবে না। কিভাবে স্যার? পরীক্ষায় কোশ্চেন আসছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের গ্রাফ ব্যাখ্যা করো, এরকম 4টা আসতে পারে। বললামই তো, টেবিলে দেখালাম তো। এক্ষেত্রে তুমি কি বলবে? তুমি বলবে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। এই লবণটা হলো নিরপেক্ষ, এই লবণটা হলো কিপেক্ষ? নিরপেক্ষ, তাই তার পিএইচ এর মান হবে 7। তুল্যতা বিন্দুতে তার পিএইচ এর মান হবে কি? 7। এবার এই দ্রবণের মধ্যে যেহেতু এটা নিরপেক্ষ, তাই তার পিএইচ এর মান, যেহেতু এটা নিরপেক্ষ তাই তার পিএইচ এর মান 7 রাখা খুবই কষ্ট। তাই এর মধ্যে যদি সামান্য অ্যাসিড যোগ করো, এটা নেমে 3-এ নেমে আসে, আর যদি ক্ষার যোগ করো বেড়ে লিমিট 3 থেকে 10-এ চলে যায়, নেমে আসে 3-এ, আর এটা বেড়ে হয়ে যায় 3 থেকে 10। এই যে 3 থেকে 10 হয়, এই জন্যই টেবিলে এই কথাটি এভাবে লেখা। দেখো টেবিলে লেখা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার HCl পিএইচ লিমিট 3 থেকে 10। এখানে যে কোনো নির্দেশক তুমি ইউজ করতে পারবে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তাহলে এই টেবিলটা যদি তোমার মুখস্থ থাকে, আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কথাটা যদি তোমার মুখস্থ থাকে, এই লিমিটটা যদি মনে থাকে, তাহলে তোমার পরীক্ষায় কোশ্চেন আসছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের লেখচিত্র ব্যাখ্যা করো।
তখন তুমি খুব স্মার্টলি বলবে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। বিক্রিয়া নিম্নরূপ। এই বিক্রিয়ায় জন্ম নেয় NaCl, যা একটি নিরপেক্ষ লবণ। এই লবণের pH এর মান 7, তবে নিরপেক্ষ লবণের এই স্বাদ রাখা খুবই কষ্ট। তাই এই দ্রবণের মধ্যে যদি আমরা সামান্য অ্যাসিড যোগ করি তাহলে এর pH লিমিট 7 ছিল, 7 থেকে নেমে 3-এ চলে আসে। আর যদি বাড়াই ক্ষার যোগ করি তাহলে 10-এ চলে যায়। তাই এটার লিমিট হচ্ছে 3 থেকে 10। ওই গ্রাফটা বুঝেছো? এবার লেখচিত্রটা দেখো, 3 থেকে 10 ঠিক রেখে বাকিটা বাঁকাই দিলাম। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশন, যোগকৃত ক্ষারের আয়তন, pH। ওই টেবিলটা এই লেখাগুলাই এখানে আছে এবং এখানে যে কোনো নির্দেশক তুমি ব্যবহার করতে পারো। ওইখানে লেখা আছে না তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, pH লিমিট 3 থেকে 10, যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারো। তার মানে এখানে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথেলিন, থাইমলথেলিন, যে কোনোটা তুমি ইউজ করতে পারো। আমার বাচ্চারা আমার অভিজ্ঞতা দিয়ে আমি জানি আমাকে বলে স্যার টাইট্রেশনের গ্রাফের লেখা আমি কি লিখবো। সো এই ব্যাপারে তোমরা সাবধান থাকবে। খুবই ইজিয়েস্ট পন্থা। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।